হ্যালো, হ্যালো। সবাইকে স্বাগতম জানাই প্র্যাক্সিস পডকাস্টের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম জুলাই আন্দোলন নিয়ে, যেখানে উঠে এসেছিল আন্দোলনের সময়কার ও তৎপরবর্তী নানান প্রাসঙ্গিক বিষয়, যে বিষয়গুলো কিনা আন্দোলনকে বেগবান করে তুলেছিল। এরপর তো খুব দ্রুত রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটল। আন্দোলন পরবর্তী নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায় গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে দেশ, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে নানান চিন্তা ও আলাপ চলছে। বলা চলে সব মিলিয়ে রাষ্ট্র কাঠামো কেমন হওয়া উচিত তার এক ধরনের বহুবিধ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়। রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়ে যে আন্দোলন গণমানুষকে এক কাতারে এনেছিল, এটা থেকে কিন্তু এটা খুবই স্পষ্ট যে ওই সময় যে রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল সেটা জনমানুষে এক ধরনের অসন্তোষ তৈরি করেছিল। তাই মানুষ রাষ্ট্রের সংস্কার চেয়েছে, রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে সংস্কার, কোথায় সংস্কার হবে, কিভাবে সংস্কার হবে, এবং সংস্কারের পরবর্তীতে আমরা কি পাব? আমাদের জুলাই আন্দোলনের একটা ইতিবাচক দিক হচ্ছে এই আন্দোলন আমাদেরকে রাষ্ট্র নিয়ে ভাবার অবকাশ দিয়েছে। আমরা কথা বলতে পারছি আমাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে, যা এতদিন নানান দমনপীড়নমূলক আইনি ব্যবস্থার কারণে আমরা বলতে পারি নাই। কিন্তু এখন একটা সুযোগ এসছে নাগরিক হিসেবে কেমন রাষ্ট্র চাই সংস্কারের মধ্য দিয়ে সেটা বাস্তবায়নের। তবে বহু জাতির, বহু চিন্তার, বহু ধর্মের, বহু বিশ্বাসের, অর্থাৎ বহুত্বের কথাটা যদি মাথায় রাখি, আমাদের দরকার আছে এই রাষ্ট্র ভাবনাগুলোকে পর্যালোচনা করার। তারই প্রেক্ষিতে প্র্যাক্সিসের আমাদের আজকের পর্ব কেমন রাষ্ট্র চাই কেমন রাষ্ট্র চায় না। গত পর্বের মতোই আমাদের আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের সাথে আছেন অনুপম সেন অমি ও পার্সা সঞ্জনা সাজিদ। অনুপম সেন অমি পিএইচডি গবেষক হিসেবে ফিনল্যান্ডে আছেন, আর পার্সা সঞ্জনা সাজিদ একজন লেখক ও গবেষক। আর সঞ্চালনায় আমি ডালিয়া চাকমা। তো আজকে আমাদের যে সেশন, সেখানে আমরা রাষ্ট্র নিয়ে কথা, কেমন রাষ্ট্র চাই আমরা তো এখন দেখছি অনেক কথা হচ্ছে, এবং এটার সাথে কিন্তু খুব যুক্ত যে আমরা আসলে কেমন রাষ্ট্রে ছিলাম, এই ধারণার সাথে এটা খুব যুক্ত। সেই সাথে আমাদের রাষ্ট্র ভাবনার জায়গা থেকে আমরা কেমন রাষ্ট্রে থাকতে চাই না, সেই আকাঙ্ক্ষার সাথেও কিন্তু বিষয়টা যুক্ত। যখন কিনা এগুলো নিয়ে এখন গণপরিসরে কাজ হচ্ছে, অনলাইনে অফলাইনে নানান রকম প্রোগ্রাম হচ্ছে, এবং খুবই জরুরি। আমরা যখন একটা সংস্কারের প্রসঙ্গে জায়গা থেকে এই জুলাই আগস্ট মুভমেন্টটা হলো, সরকার পতন ঘটলো এবং নতুন সরকার আসলো, পুরো এটা এমন একটা মোমেন্ট আমরা পৌঁছেছি যেখানে আসলে আমরা রাষ্ট্র ভাবনা নিয়ে কথা বলতে পারছি, কেমন রাষ্ট্র চাচ্ছি, রাষ্ট্রের কোন জায়গায় সংস্কার করা দরকার, এগুলো নিয়ে কথা বলার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল টাইম জোনের মধ্যে আমরা আছি। ওই জায়গা থেকে আসলে আমাদের আজকের সেশনের এই আয়োজন। তো শুরুতে যেটা আমি যে প্রসঙ্গটা আমি আনতে চাই সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, আমরা দেখলাম যে এটা বেশিরভাগ মানুষের মধ্যে একটা সন্তুষ্টি তৈরি করেছে যে আচ্ছা না, আমরা যে মানুষগুলোকে সমাজ বদলের কথা বলতে দেখতাম সেই মানুষগুলোকে আমরা এই গভর্নমেন্টে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে তারা ক্ষমতায় আসার পরে, উপদেষ্টা পরিষদ হওয়ার পরে তারা নানান রকম উদ্যোগ নিচ্ছেন, আবার একই সাথে কিন্তু অনেক উদ্যোগ নেওয়ার পরেও দেখা যাচ্ছে যে হচ্ছে না, গণবিতর্কের মুখে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যে কারণে কখনো এগুলো প্রশংসিত হচ্ছে, আবার কখনো আসলে এগুলো বিতর্কিত হচ্ছে। কিন্তু প্রশংসিত হোক আর বিতর্কিত হোক, সবগুলোই কিন্তু আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা, রাষ্ট্র ভাবনা, এই জিনিসগুলোর সাথে যুক্ত, এবং সেই সাথে আমরা কেমন রাষ্ট্রে ছিলাম সেই অভিজ্ঞতার সাথেও যুক্ত। আজকে আমাদের এই যে একটা ইন্টারকানেক্টেড এই ব্যাপার, এই ডিজায়ার গুলো, ওই জায়গাটাকে হাইলাইট করে আমি আজকে পুরো সেশনটাতে গতবারের মতো আমি কন্ডাক্ট করতে চাচ্ছি না।
গতবার যেরকম আমি আপনাদেরকে কিছু নির্দিষ্ট থিম ধরে প্রশ্ন করেছিলাম, আমি ওইভাবে না গিয়ে বরং আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো এইভাবে যে, যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কেমন রাষ্ট্র চান এবং কেমন রাষ্ট্রে ছিলেন, আহ এবং কেমন রাষ্ট্রে থাকতে চান না, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনাদের রাষ্ট্র ভাবনার জায়গা থেকে। এবং এই আলাপটা আমি কিন্তু আহ খুব তাত্ত্বিক অবজেক্টিভ ওয়েতে হতে হবে এমন কিছু না, আমি এখানে চাই আপনাদের সাবজেক্টিভ যে ফিলিং, যে পলিটিক্যাল পজিশন, ওই জায়গা থেকেও আপনারা আসলে এগুলো নিয়ে কথা বলবেন, নিজেদের বিলিফের জায়গা, প্র্যাকটিসের জায়গা থেকে। শুরুতে আমি একটু এই আহ শুরুটা করব হচ্ছে অমিতা আপনাকে দিয়ে, যে আপনার রাষ্ট্র ভাবনা কি, আপনি কিরকম রাষ্ট্রে থাকতে চান না, বা আপনার কেমন রাষ্ট্রে আপনি থাকতে চান। আচ্ছা, এখনকার সময়ের জন্য খুবই পপুলার এবং খুব রিলেভেন্ট একটা প্রশ্ন। বাট আমি তোমার ওই যে তুমি ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম যে কেমন রাষ্ট্র চাই বা চাই না, আমরা যদি এই আলাপটা করতে চাই বাকি, হ্যাঁ, তাহলে আমাদের আগে বলা লাগবে যে আমরা আসলে কেমন রাষ্ট্রে ছিলাম এবং সেই রাষ্ট্র ব্যবস্থার সমস্যাগুলো আসলে কি কি। কারণ আমরা যদি প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই না করি প্রথমে, তাদের কেমন রাষ্ট্র চাই যে ডিজায়ার বা প্রত্যাশার কথা আমরা বলছি বা বলবো, সেইটা আদতে কোনো কাজে আসবে না। তো যাই হোক, আমার কাছে প্রথমত যেটা গুরুত্বপূর্ণ সেটা হইতেছে যে আমরা একটা গণঅভ্যুত্থান পাইছি এবং গণঅভ্যুত্থান হয়েছে, এবং সেই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার কিছু প্রতিফলন আমরা ভাবছিলাম যে 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 সরকার বা যে উপদেষ্টার পরিষদ সেখানের মধ্যে সেটা রিফ্লেক্টেড হবে। কিন্তু যাই হোক, সেটা নিয়ে নানা ধরনের দ্বিমত থাকতে পারে, কেউ বেশি আশা করতে পারে, কেউ কম আশা করতে পারে, সেই তর্কে পড়ে যাব। কিন্তু আপাতত এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমরা, সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার ব্যাপারে আমাদের আগ্রহ, বা আমরা জানাইতেছি যে ইনক্লুসিভ একটা রাষ্ট্র আমরা চাইতেছি, সেই ইনক্লুসিভ রাষ্ট্র খুব সহসা আমরা আসলে পাচ্ছি না। তার কারণ জাতির রাষ্ট্রের যে মৌলিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে আমরা খুব অচিরেই যে নিস্তার পাচ্ছি এরকম বলার সুযোগ নাই। তো সেটা আমি একটু এখানে ব্যাখ্যা করতে চাই যে কেন আসলে এই জাতীয় রাষ্ট্রের ধারণাটা প্রবলেম্যাটিক। আমি আলাপটা শুরু করতে চাই জাস্ট কয়েকটা প্রস্তাবনা দিয়ে। তার মধ্যে প্রথম প্রস্তাবনাটা আমার যেটা, সেটা হচ্ছে যে জাতীয় রাষ্ট্রের এই ধারণাটার ভেতরে এমন একটা ক্ষমতা কাজ করে যেটা আপাতত দুটা ভিন্ন ধারণা, অর্থাৎ একটা জাতি রাষ্ট্র, এই দুটা ভিন্ন ধারণাটাকে একসাথে যুক্ত থাকতে বাধ্য করছে। এবং ইন্টারেস্টিংলি রাষ্ট্র নামক যে অ্যাবস্ট্রাক্ট একটা স্ট্রাকচার, সেই অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার এটি তার লেজিটিমেসি আসলে গ্রহণ করছে নেশন বা জাতি নামক ধারণা থেকে বা মিল থেকে। এবং এই জাতীয় রাষ্ট্রের অভ্যন্তরে যে ন্যাশনাল মাইনরিটিস, অর্থাৎ এটা যেহেতু বিভিন্ন ধরনের মাইনরিটি উৎপাদন করতে থাকে, সুতরাং সেই জাতীয় সংখ্যালঘুরা ন্যাশনাল বিলঙ্গিং এর প্রশ্নে এরা সবসময় ইললেজিটিমেট ইনহ্যাবিটেন্টস হয়ে যায়, অর্থাৎ এরা অবৈধ অধিবাসী। এবং এভরি টাইম দ্য আইডিয়া অফ নেশন অর নেশনহুড ইজ ইভোকড, তখন আমরা দেখি যে ন্যাশনাল মাইনরিটিস আর কনস্ট্যান্টলি প্রডিউসড, অর্থাৎ এটা সবসময় ঘটছে। যখনই আমরা দেখছি কোনো না কোনো আন্দোলন, মুভমেন্ট, সবকিছুর পরে এক ধরনের নেশনহুডের আধিপত্য তৈরি হয়ে যায়, তখনই আমরা দেখি যে বিভিন্ন ধরনের ফাঁক দিয়ে চিপা চাপা দিয়ে ন্যাশনাল মাইনরিটিস বা বিভিন্ন ধরনের মাইনরিটিস উৎপাদিত হচ্ছে। এবং এটা একটা অবধারিত প্রসেস হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থাটার মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই ন্যাশনাল মাইনরিটিস আসলে কারা, এই ব্যাপারে কি আমাদের কোনো কনসেনসাস আছে কিনা, যে মানে আমরা এগ্রি করি কিনা যে এরা 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 আমাদের ন্যাশনাল মাইনরিটিস বা এরা এরা আলাদা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রে। সো ইটস আ ভেরি বিগ প্রবলেম।
এবং এই জাতীয়তাবাদী যে ইম্পালস গুলো আছে সেটা রাজনীতি এবং সংস্কৃতির ময়দানে ঠিক যেভাবে কাজ করছে, সেখান থেকে আমরা দেখতেছি যে প্রতিবারই নানান রকমের নেগলিজিবল আদার্স বের হচ্ছে। সেটা এই গণঅভ্যুত্থান পরবর্তী যে ব্যবস্থা আছে সেটার মধ্যে আমরা দেখতেছি। যেমন ফর এক্সাম্পল, ফর আ লং টাইম শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের স্ট্রাইক হচ্ছে, বাট নো ওয়ান ইজ পেইং অ্যাটেনশন টু দ্যাট। সো আমরা কি বলতে পারবো যে দে আর দ্য নেগলিজিবল আদার্স উইদিন দিস পার্টিকুলার স্টেট? সো সেটা একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের জাতীয়তাবাদী ইম্পালস আমাদের রাজনীতির ময়দানে আমরা খেলা করতে দেখতেছি কন্টিনিউয়াসলি, বিভিন্ন ধরনের বক্তব্যে নানা ধরনের গোষ্ঠীগুলো যেভাবে জাতীয়তাবাদী ইম্পালস ক্যারি করতেছে কারেন্টলি আফটার মানে আফটার দ্য কোলাপস অফ হাসিনা রেজিম, সেখানে আমরা দেখছি যে বিভিন্ন অংশ, বিভিন্ন বাতিল অংশ প্রডিউসড হইতে শুরু করছে। এটা আমরা টের পাচ্ছি, কিন্তু তো সেটা একটা সংকটের। তো সেই কারণে আমি বলবো যে এটা হচ্ছে আমার প্রথম একটা একটু ইন্টারাপ্ট করে দাদা, সেটা হচ্ছে বাতিল অংশ বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? বাতিল অংশ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ফর এক্সাম্পল যারা ওই জাতীয়তাবাদের ইম্পালসের অংশ না, সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। যেমন আমাদের এখানে আমরা যদি বলি যে বাংলাদেশের মধ্যে যেভাবে জাতীয়তাবাদী ইম্পালস রাজনীতি, যেমন আওয়ামী সরকারের ক্ষেত্রে আমরা এক ধরনের জাতীয়তাবাদী ইম্পালস টের পেতাম, সেখানে যারা তাদের অফিসিয়াল মুক্তিযুদ্ধের ন্যারেটিভের অংশী যারা না, তাদেরকে তারা বাদ কইরা দিত, এবং বাদ কইরা পুরো রাষ্ট্রের একটা চেহারা, একটা এমন একটা হোমোজিনিয়াস চেহারা তারা দেখাইতে চাইতো যে দিস ইজ দ্য এন্টিটি যেখানে মধ্যে আমরা সবাই থাকি। সো এটার মধ্যে কোনো ডিফারেন্সের সুযোগ নাই, অর্থাৎ সেই আমলে। কিন্তু এখন যখন গণঅভ্যুত্থানের পরবর্তী যে ব্যবস্থার ভিতরে আমরা দেখছি, আমরা প্রথমে ভেবে নিয়েছিলাম যে এগুলোর বিরুদ্ধেই তো আমরা সবাই দাঁড়াইছি, এই ধরনের ইম্পালস গুলো আমরা ধীরে ধীরে হয়তো ক্রাশ করতে পারবো, বা এই ধরনের ইম্পালস গুলো আমাদের সার্বিক রাজনীতির মহলে হয়তো থাকবে না। বাট আনফরচুনেটলি আমরা দেখছি যে নানান ধরনের, যেমন এই অভ্যুত্থানের মধ্যে একদম সক্রিয়ভাবে ফ্রন্ট লাইনে নানান স্তরের নারী, তারপর শ্রমিক, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সবাই ছিল। বাট লুক যে এখন কি অবস্থা, যে এখন যে ধরনের ইম্পালস ক্যারিড আউট হচ্ছে সব দিক দিয়ে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ক্যারি করছে, সামনে আসছে তারা দীর্ঘদিন ধরে জুলুমের শিকার হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী তাদেরকে নির্যাতন করছে, এখন তারা সামনে আসছেন, তাদের মজলুম আইডেন্টিটি তারা প্রকাশ করছেন। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য অনেক গোষ্ঠী যারা এই আন্দোলনটাকে ত্বরান্বিত করছে এবং এই আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, তারা এখন নেগলিজিবল আদার্স, যেটাকে আমি ওই বাতিল গোষ্ঠী বলছি আর কি। সো এটা খুব ইন্টারেস্টিং যে তারাও এখন ভিন্ন ভিন্ন অপর বা বাতিল বা অ্যাবান্ডন লাইভস হিসেবে হাজির হয়েছে। সো এই কারণে আমি বলছি যে মানে এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাবনা আলাপের, যে যেহেতু কেমন রাষ্ট্র যে হাই নিয়ে কথা বলছি, সুতরাং এটা আমার প্রথম প্রস্তাবনা যে আমরা যে নেশন স্টেট বা জাতীয় রাষ্ট্র হিসেবে যে ধরনের ফ্রেম কল্পনা করি, এবং সেখানে যে সেটা যে ধরনের ন্যাশনাল মাইনরিটিস উৎপাদন করে, মানে জেনারেলি সেটার বাইরে গিয়েও আমার মনে হয় বুঝতে পারা উচিত যে আরো অন্যান্য কত অংশ নেগলিজিবল আদার্স হিসেবে উৎপাদিত হইতে পারে বর্তমানে। সো সেইটা হচ্ছে যে আমরা যদি এই নেশন স্টেটের ফ্রেম থেকে একটু রিথিঙ্ক করি, আমার মনে হয় সেটা ভালো, যে আমরা কেমন রাষ্ট্র চাই, তাহলে সেই আলাপটা করতে সুবিধা হবে। কারণ আমি কখনোই চাই না যে এমন একটা রাষ্ট্রে থাকতে যেখানে নানা ধরনের নেগলিজিবল আদার্স বা নানা ধরনের অ্যাবান্ডেন্ট লাইভস তারা ছড়ায় ছিটায় থাকবে এবং তারা কন্টিনিউয়াসলি প্রডিউসড হতে থাকবে। সো আইড লাইক টু আরেকটা জিনিস আমি চাইবো যে আপনি আপনার আলাপের সাথে এটা যুক্ত করবেন, যে শুরুতে আপনি বলতেছিলেন যে জাতি রাষ্ট্র ধারণার মধ্যেই যে ইনক্লুসিভ রাষ্ট্রের ব্যাপারটা সেটা আসলে সম্ভবপর হয়ে ওঠে না। তাহলে আমাদের এই ভাবনার, যেহেতু আমরা এখন না চাইলে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকতে হয়, তাহলে আমরা কি এটা ধারণা করতে পারি যে না আসলে এই নেগলিজিবল আদার্স সবসময় প্রডিউস হতেই থাকবে?
হ্যাঁ যদি আমরা এইটা না কি আপনার আলাদা যদি হ্যাঁ এক্স্যাক্টলি যদি আমরা এই এই জাতীয় রাষ্ট্রের the production of minorities মানে সে যেভাবে minorities উৎপাদন করে সেই উৎপাদন করা যদি চালায় যেতে থাকে তাহলে তো অবশ্যই এইটাতে চেঞ্জ করতে হবে। সেটার সাথে যুক্ত হয়েছে আমি বলছি যে এটা তো জাতীয় রাষ্ট্রের একদম গোড়ার কথাই, মানে জাতীয় রাষ্ট্র যখন ধারণা আকারেও যখন এটা যখন ফাংশন করবে, ধারণা আকারেও যখন এটা হাজির হয়, তখনই দেখা যায় যে জাতীয় রাষ্ট্রের মধ্যেই ন্যাশনাল মাইনরিটিস অর্থাৎ যে জাতি রাষ্ট্রকে লেজিটিমেসি দিচ্ছে, ফর এক্সাম্পল বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলে সেই জাতি, সে মেজরিটি জাতি বাংলাদেশ নামক রাষ্ট্রের লেজিটিমেসি উৎপাদন করছে, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট যারা বাংলা ভাষায় কথা বলে না, ও বাঙালি, তো মানে ন্যাচারালি ধারণাটার মধ্যেই ন্যাশনাল মাইনরিটিস আছে। কিন্তু আমি বলছি যে সেটার বাইরে গিয়েও, সেই ন্যাশনাল মাইনরিটিস বাইরে গিয়েও আমরা দেখছি যে মানে এই আধুনিক কালে নানান রকমের অন্যান্য বাতিল জনগোষ্ঠীও সেটা উৎপাদন করতেছে। যেমন ফর এক্সাম্পল আমি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা বললাম যে এই আমাদের আকাঙ্ক্ষার মধ্যে এটা থাকা উচিত যে সমস্ত অংশগুলো যারা ফাইট করেছে, যারা নির্যাতিত হয়েছে একই সাথে, কিন্তু যাদের কোনো পলিটিক্যাল গ্রাউন্ডস নাই, অর্থাৎ যাদের কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই, যাদের ওই ধরনের পলিটিক্যাল ভয়েস নাই, যাদের জন্য মিডিয়া নাই, যাদের ইনস্টিটিউশনস নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ইউনিটির ভেতর দিয়ে যারা সবার সামনে হাজির হইতে পারে না, সেই সমস্ত অংশগুলো যে মাইনরিটিস হইয়া পড়ছে বাংলাদেশের ভেতরে, মানে এই ব্যাপারে কি আমরা সবাই একমত কি? কারণ আমরা তো দেখছি যে শ্রমিকরা এখন প্রতিদিন আন্দোলন করছে, হয়তো কিছু কিছু মিডিয়া সেটা কভার করছে, বাট দে আর নট বিং রিগার্ডেড as the solid political entities, কারণ তাদের সাথে কেউ বসছে না। এবং ইভেন আমি দেখলাম পত্রিকাতে যে কোনো একজন উপদেষ্টা বলছেন যে শ্রমিকের বেতন দিবে তার মালিক, এখানে সরকার কি করবে, বা রাষ্ট্রের তো কিছু করার নাই। সো অর্থাৎ রেসপন্সিবিলিটিকে শ্রাগ অফ করছে। কিন্তু জুলাই মাস, মানে আমরা যদি জুলাইয়ের দিকেও দেখি এবং 5ই অগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল, সেখানে আমরা যদি দেখি যে প্রচুর পরিমাণে শ্রমিক মারা গেছে। এই গার্মেন্টস এর শ্রমিকরাও, রিক্সা শ্রমিক এবং আরো নানান বর্গের মার্জিনালাইজড যে গোষ্ঠীর লোকজন আছে, সবাই সেখানে যুক্ত ছিল। মানে ইউ সি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেখানে হঠাৎ করে দেখা যাচ্ছে তারা ছিটকে চলে গেছে। তারা যে পলিটিক্যাল যে অ্যাসোসিয়েশন আছে সেখানে কোনো একটা জায়গাতে ফান্ড করে তারা ঢুকতে পারছে না। কিন্তু আমি তাদেরকে বলছি না যে মানে তারা পলিটিক্যাল কোনো গোষ্ঠী, কিন্তু আমি এটা বলছি যে দে হ্যাভ বিন লেফট আউট। সো নেশন স্টেটের মধ্যে আমি আমি এইটা রিপিট করছি, নেশন স্টেট ন্যাশনাল মাইনরিটিস প্রডিউস করে, সেটা থাকেই, বা ন্যাশনাল আদার্স যাদের আমরা বলি। কিন্তু এটার পরেও আমরা দেখছি যে ইন টুডেইস ওয়ার্ল্ড যেভাবে নেশন স্টেট এই আধুনিক রাষ্ট্রগুলো কাজ করতে চায়, সেখানে আরো যেটা করে সেটা হচ্ছে যে শুধু জাতীয় রাষ্ট্র গঠনের সময় যে ন্যাশনাল মাইনরিটিস তৈরি হয়ে আছে, প্রডিউসড হয়েছে, সেটা না, বরং সে আরো নেগলিজিবল আদার্স প্রডিউস করে, যাদেরকে সে রাজনীতির ময়দানে মোটেও ঘেঁষতে দেয় না। সো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে আমরা কেমন রাষ্ট্র চাই এই আলাপের করার জন্যই আমার প্রস্তাবনা হচ্ছে যে question the frame of nation state, because in my opinion I think this frame is not able to consider millions of others' lives that are abandoned and left on the other side of the margin. So সেটা হচ্ছে আমার প্রথম প্রস্তাবনা যে আমরা কেমন রাষ্ট্র চাই, অর্থাৎ বাংলাদেশের সাপেক্ষে যখন আমরা কথা বলতে বসছি, তখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে নানান ধরনের ন্যাশনাল মাইনরিটিস এবং অন্যান্য নেগলিজেবল আদার্স কন্টিনিউয়াসলি তৈরি করছে, সেটাকে খেয়াল করা। কারণ সেটা বন্ধ করতে না পারলে আমরা যে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলছি, অর্থাৎ শুধু ভাষা দিয়া বলছি যে একটা ইনক্লুসিভ রাষ্ট্র করেন, আলটিমেটলি ফাংশনালি ইট উইল নট ওয়ার্ক। কারণ রাষ্ট্র তো কন্টিনিউয়াসলি নানান বর্গকে মানে উৎখাত করে করে সে হাজির হচ্ছে। ইভেন গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখছি যে দ্যাট অপারেশন ইজ স্টিল অ্যাক্টিভ। সো সুতরাং উই মাস্ট কোয়েশ্চেন দিস
যদি আমরা বলতে চাই যে কেমন রাষ্ট্র চাই বা কেমন রাষ্ট্র চাই না। তো সুতরাং এইটা একটা ব্যাপার। সো মাই প্রপোজিশন ইজ দ্যাট উই বেটার rethink the frame of nation state so that we understand also the functions of today's finance capital, globalizations and everything which create differential power geometries within societies or within and beyond the boundaries of nation state. So দুটো জিনিস, একটা হচ্ছে কিভাবে নানান বর্গের লোক মার্জিনালাইজড হচ্ছে সেটা বোঝা, and also কিভাবে ফাইন্যান্স ক্যাপিটাল গ্লোবালাইজেশন নানান ধরনের ডিফারেন্ট পাওয়ার জিওমেট্রি তৈরি করে, সেটাও আমার মনে হয় যে আমাদের একটু মাথায় রাখতে হবে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের রাষ্ট্র যে বাংলাদেশ সেটা এই গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থাতে কিভাবে আসলে অপারেট করবে। আচ্ছা, আমি যদি এটা ধরে নেই যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আসলে ইনক্লুসিভিটি বা একটা ইনক্লুসিভ রাষ্ট্র করা কতটা সম্ভব, সেটা একটা বেশ কনফিউজিং আইডিয়া, বা সম্ভব না বলেই মনে হচ্ছে যে কাঠামো যেভাবে কাজ করে সেই জায়গায়। পার্সাপু, গতবার সেশনে আপনি আপনার পলিটিক্যাল পজিশনের জায়গা থেকে বলছিলেন যে যে কোনো ধরনের কাঠামোর বিরুদ্ধে হচ্ছে আপনার অবস্থান। আমি সেদিন যেহেতু আমাদের সেশনটা ছিল স্পেসিফিক্যালি অভ্যুত্থান নিয়ে, এই কারণে আমি আর রুটিনে আপনাকে কোনো প্রশ্ন করিনি আর একটু ডিটেইলে বলার জন্য। আমি আজকে আপনাকে বলবো, তাহলে আপনার ওই পজিশনের জায়গা থেকে আপনি কেন আপনি আসলে এই জাতি রাষ্ট্র কাঠামোকে আপনি এন্ডোর্স করেন না, কিংবা হচ্ছে আপনি কেমন, এবং আমাদের আজকের সেশনের যে থিম কেমন রাষ্ট্র চাই না কিংবা চাই, কেমন রাষ্ট্র ছিলাম, এই জিনিসটা যদি ছোট করে একটু বলতেন। ধন্যবাদ ডালিয়া। আমার মনে হয় রাষ্ট্র ব্যবস্থার যে সমস্যাগুলো, ফান্ডামেন্টাল সমস্যাগুলো, এগুলো তো আমরা খানিকটা হলেও একটু বলার চেষ্টা করেছিলাম গতবারে। আর আমি যেভাবে এটা এখন বললেন অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর আমি আমার জায়গা থেকে বলি, ডালিয়া যখন বলছিল কেমন রাষ্ট্র চাই না কেমন রাষ্ট্র চাই, তখন আমার মনে হচ্ছিল যে হাউ অ্যাবাউট উই স্টার্ট উইথ কোন রাষ্ট্রই চাই। এখন কথা হচ্ছে এটা বললে অনেকের কাছেই মনে হবে খুবই স্ক্যান্ডালাস ব্যাপার, কিন্তু আমি কিন্তু এটা কোনো স্পেসিফিক দেশের কথা বলে বা রেফার করে বলছি না। এখন বিশ্বে যে পলিটিক্যাল ব্যবস্থাটা আছে সেটা একটা রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা, এবং অর্থনৈতিক যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, এবং দুটার উপর ডিপেন্ড করে। তো এই রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাটাই এখন বর্তমানে বিদ্যমান। যেটা আমি বলার চেষ্টা করছি যে স্টেট নিডস ক্যাপিটাল, ক্যাপিটাল নিডস স্টেট। তো আমি যদি এখন পুঁজিতন্ত্রের বিপক্ষে থাকি তাহলে তো আমাকে রাষ্ট্রকে একটু ক্রিটিক্যালি দেখতেই হবে বা ভাবতেই হবে। সেটা গেল একটা কথা। তারপরে হচ্ছে যে যদিও রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান বর্তমান বিশ্বে, কিন্তু এটাকে তো কোনো রাজনৈতিক ব্যবস্থাই আসলে কোনোভাবেই ইউনিভার্সাল হতে পারে, এটাকে অলওয়েজ ইনএভিটেবল ধরে নেওয়ার কোনো কারণ নাই। প্রতিটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাটাই হিস্টোরিক্যালি যদি আমরা ভাবি তাহলে একটা ট্রানজিশন চেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গিয়ে আমরা আবার একটা নতুন সিচুয়েশনে উপনীত হই। এবং গত কয়েক দশক ধরে এবং এখন আমরা যে বিভিন্ন ধরনের সারা বিশ্বে যে ধরনের টার্বুলেন্স গুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা এবং পুঁজিতান্ত্রিক ব্যবস্থা ক্রাইসিসের জন্য। তো এটা হচ্ছে আমি একটু কনটেক্সট সেটিং এর জন্য বললাম। তারপরে হচ্ছে যে কেন এটাকে আমাদের ক্রিটিক্যালি দেখার কথা। এখন পুঁজিতন্ত্রের যে নিয়ম, হ্যাঁ, এই নিয়মটা হচ্ছে যে এক ধরনের সারপ্লাস লেবার প্রডিউস করা। এটা থেকে আসলে কোনোভাবেই মুক্তি নাই পুঁজিতন্ত্রের মধ্যে থাকলে। আমরা যতই, এটা নিয়ে আমি গত পডকাস্টেও কথা বলেছিলাম যে আমরা অবশ্যই চেষ্টা করব, হ্যাঁ অবশ্যই চেষ্টা করব যে কোনো পলিসি বা রেগুলেটরি ফিক্সের মধ্যে মানুষের যেন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিটা কোনোভাবে মিটিগেট করার জন্য। কিন্তু আমরা যদি ফান্ডামেন্টালি
কোনো একটা এর বেসিসটা, হ্যাঁ, কনটেক্সটটা বা পাটাতনটা ধরতে না পারি, যে পুঁজিতন্ত্রের মধ্যে থেকে একটা সারপ্লাস পপুলেশন তৈরি করার টেন্ডেন্সি আছে ইনহারেন্টলি এবং থাকবেই। আহ এবং সেটার থেকে মানে একটা বিরাট জনগোষ্ঠীকে আমরা সারপ্লাস, হ্যাঁ, ডিসপোজেবল হিসাবে দেখে নিচ্ছি, ধরে নিচ্ছি, এবং এটা এই প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হতে থাকবে সব সময়। তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেই সারপ্লাস পপুলেশনকে ডিল করার জন্য আবার রাষ্ট্রের পক্ষে থেকে, যেহেতু আমি বললাম যে স্টেট অ্যান্ড ক্যাপিটাল ইজ কো কনস্টিটিউটিভ, রাষ্ট্রের পক্ষে থেকে সেই সারপ্লাস পপুলেশন ডিল করার জন্য আবার বিভিন্ন ধরনের দমন পীড়নের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, বিভিন্ন ক্রিমিনালাইজেশন, আদারাইজেশন, নন বিলঙ্গিং এর মাধ্যমে। সেটার মধ্যে আবার ওই মাইনরিটি প্রোডাকশন এটার মধ্যে পড়ে। তো এগুলো তো আসলে একদমই ফাউন্ডেশনাল, হ্যাঁ, স্ট্রাকচারের ফাউন্ডেশনাল সমস্যা। এবং এটা কিন্তু আমি শুধু একটি মাত্র দেশ ধরে বলছি না, এটা আমাদের আসলে বিশ্ব ব্যবস্থা ধরেই কথাটা বলা। তো তার জন্য আমি মনে করি যে আমাদের এই এবং অমির সাথে এগ্রি করেই বলছি যে এই পুরা ব্যবস্থাটার মধ্যে যে আমরা আছি, এটাকে যদি আমরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট না করতে পারি তাহলে কিন্তু ক্রাইসিস গুলাকে অ্যাড্রেস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরেও এখন প্র্যাগম্যাটিকলি, রিয়েলিস্টিকলি যদি চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা একটা রাষ্ট্রের মধ্যে আছি, হ্যাঁ, এটাকে তো আমরা মেনে নিতেই হবে। এবং সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি থাকি তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার কিরকম রূপ হতে পারে সেটা নিশ্চয়ই আমাদের সবার ভাবা উচিত এবং সবারই এক ধরনের পার্টিসিপেশন দরকার। সেই প্রসঙ্গে যদি আসি তাহলে, এবং আমি এখন আমাদের এই অভ্যুত্থানের কথাটা নিয়ে তুলব, সেটা হচ্ছে যে আমাদের অভ্যুত্থান মানে পোস্ট আপরাইজিং যে বয়ানটা, এবং আমরা শুনে আসছি যে সংস্কার লাগবে অথবা মৌলিক কিছু পরিবর্তন লাগবে। এবং রাষ্ট্রে এই আমাদের বর্তমানে বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে যে এক ধরনের ফ্যাসিস্ট একটা সিস্টেম তৈরি করার যে প্রবণতা আছে, সেটা অনেকেই রাইটলি ডায়াগনোজ করেছে এবং আমি সেটা এগ্রি করি, এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে, সেটাও আমি এগ্রি করি। যেখানে আমার একটু অন্যভাবে আমি দেখছি বা একটু অল্টারনেট ভাবে জিনিসগুলো তুলতে চাই, সেটা হচ্ছে যে যেগুলো এগ্রি করলাম সেটা তো করলামই, কিন্তু কিছু প্রবণতাও যেটা আমি লক্ষ্য করছি, সেটা আই থিঙ্ক এখনই কথা বলার সময়। যেমন কিছু কিছু জিনিস আমরা কথার ছলে বলছি, কিন্তু এটাকে ডিপলি এটাকে ইন্টারোগেট করাটা আমি ততটা দেখছি না। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমরা ফ্যাসিবাদীর উৎপাটন যাচ্ছি, ফ্যাসিবাদী তারা তাদেরকে বোঝার চেষ্টা করছি, বা ফ্যাসিবাদী কিন্তু মানে এই জিনিসটা একভাবে ইউজের মধ্যে দিয়ে, ইউজ এবং অ্যাবিউজ এন্ড ওভার ইউজের মধ্যে দিয়ে এক ধরনের ইনভেক্টিভে পরিণত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী বলতে কি বোঝানো হচ্ছে? ফ্যাসিবাদী বলতে যদি আমরা এর আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে বুঝাই, ঠিক আছে, এগ্রি করলাম। এখন পরের ব্যাপার হচ্ছে যে তারা যদি ফ্যাসিবাদী হয় তারা কেন, হ্যাঁ, তাই সেই এলিমেন্টগুলো কি, সেই এলিমেন্টগুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে আমরা তাদেরকে বললাম তারা ফ্যাসিবাদী, কিন্তু সেই এলিমেন্টগুলো যদি আমাদের মধ্যে, ইনস্টিটিউশনের মধ্যে, সমাজের মধ্যে বিদ্যমান থেকে যায়, হ্যাঁ, তাহলে তো আমরা একটা দলকে রাইটলি ধরে দিলাম, ফ্যাসিবাদী বলে রেকগনাইজ করলাম, তাদেরকে বাদ দিয়ে দিলাম। কিন্তু ফ্যাসিবাদী যে এলিমেন্টগুলো সেগুলো যদি থেকে যায় তাহলে তো আসলে ফ্যাসিবাদী উৎপাটনের প্রসেসটা শুরুই হচ্ছে না, আমি বলবো। যেমন এখানে বিদ্যমান একটা বয়ান অবশ্যই হচ্ছে, এবং আমি তার সাথে মানে সিম্পাথাইজও করি, এবং আমি নিজেও এটার ক্রিটিক্যাল অনেক। যেমন বাঙালি জাতীয়তাবাদের এক ধরনের যে হেজিমনি, হ্যাঁ, বাঙালি রাষ্ট্র, বাঙালি জাতীয়তাবাদের যে হেজিমনিক একটা ডিমেনশন, এটাকে আমাদের চ্যালেঞ্জ করা খুবই জরুরি ছিল এবং এখনো চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু দ্বিমত নাই আমি খুবই সিম্পল আকারে বললাম। তার মানে যে এখন যে কোনো ম্যানিফেস্টেশন অফ বেঙ্গলিনেস ইজ ফ্যাসিবাদী সেটাও আমি বলবো না, কিন্তু আমি সিম্পলিফিকেশনের জন্য বললাম যে বাঙালি জাতীয়তাবাদ এর একটা হেজিমনিক রূপ আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রের মাধ্যমে।
এবং রাজনীতির মাধ্যমে। এখন সেটাকে আমরা উৎপাদন করতে যাচ্ছি, কিন্তু আমরা যখন ফ্যাসিবাদী কথাটা ব্যবহার করছি, ফ্যাসিবাদীর তো কিছু এলিমেন্ট আছে। উগ্র জাতীয়তাবাদী এটার একটা এলিমেন্ট, হ্যাঁ, মিলিটারিজম এটার একটা এলিমেন্ট, এক ধরনের সোশ্যাল হায়ারার্কিকে ন্যাচারালাইজ করা একটা এলিমেন্ট, এরকম আছে। হ্যাঁ, এখন প্রত্যেকটা পলিটিক্যাল ফিলসফি নিয়ে অনেক ধরনের কন্টেস্টেশন থাকতে পারে, কিন্তু আমি এগেন সিম্পলিফিকেশন বললাম যে কিছু কিছু এলিমেন্ট গুলো আছে। এখন বাঙালি জাতীয়তাবাদকে আমরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করছি এবং এটার প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু ফ্যাসিজমের এলিমেন্ট যদি উগ্র জাতীয়তাবাদী হয়ে থাকে তাহলে আমরা বাঙালি জাতীয়তাবাদকে দিলাম বাদ, হ্যাঁ, ক্যান্সেল করে দিলাম। কিন্তু সেটাকে রিপ্লেস করতে গিয়ে এখন যদি আমরা বলি তার রিপ্লেসমেন্ট হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদ, তাহলে তো আমরা আসলে এক ধরনের উগ্র জাতিবাদ বাদ দিয়ে আরেক ধরনের, হ্যাঁ, আল্ট্রা ন্যাশনালিজমের স্পেসটা ক্রিয়েট করছি। কারণ যে কোনো ধরনের আল্ট্রা ন্যাশনালিজমে কিন্তু ফ্যাসিজমের জন্ম নেয়, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ টাকে আমি এই জন্য কমপ্লিকেট করতে যাচ্ছি কারণ এটাও এক ধরনের কাভারিং অ্যাক্ট হিসাবে কাজ করতে পারে। কারণ আমরা সবাই এখন বললাম যে ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ বলে যে রাষ্ট্রটা আছে সেটা তো শুধু বাঙালির না, সেখানে অনেক ধরনের জাতি এবং অনেক ধরনের ধর্ম এবং অনেক ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের লোক আছে, এই জন্য আমরা সবার জায়গা চাই এবং রাষ্ট্রটা হচ্ছে বাংলাদেশ এবং এটা সবার, সেই জন্য আমরা সবাই বাংলাদেশি। কিন্তু আমরা সবাই বাংলাদেশি এই যে বয়ানটা, হ্যাঁ, এটার পেছনে যে সবাইকে বাংলাদেশি বললে যে আমরা আবার আরেক ধরনের যে সমাজে যে আসলেই যে এক ধরনের স্ট্রাকচারাল মার্জিনালাইজেশন যে প্রডিউস হওয়ার যে টেন্ডেন্সি গুলো থাকে, যেটা আমিও বললো, সেটা কিন্তু ইগনোর করা হয়। কারণ আমরা ওই যে ইকুয়ালাইজিং এর দিকে যাচ্ছি, কিন্তু ইগনোরিং যে এই যে এমবেডেড এবং সিস্টেম্যাটিক যে মার্জিনালাইজেশনের যে প্রসেসটা এবং সেটার মধ্যে দিয়ে যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু গ্রুপ এবং কিছু কিছু কমিউনিটি গোষ্ঠী যে এই কন্টিনিউয়াস মার্জিনালাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে এক ধরনের ফ্ল্যাটেন করে ফেলা এবং সেটাকে রেকগনাইজ না করা এবং সেটাকে বুঝতে না পারা। তো সেই জন্য আমি বলবো যে আমরা ফ্যাসিজম এবং ফ্যাসিবাদীটাকে শুধুমাত্র এক ধরনের সিম্পলিফাইড ইনভেক্টিভ বা গালি না বলে এটার এলিমেন্টগুলো কি এবং সেই এলিমেন্টগুলো যেন আমাদের এই রাষ্ট্রে রিপ্রোডিউস না হয় আরেক নামে কিন্তু সেম টেমপ্লেটে, সেই বিষয়ে আমাদের কনশাস থাকা খুব জরুরি। তো আমি কেমন রাষ্ট্র চাই সেটা বললে এটা হচ্ছে আমার একটা অ্যাসপিরেশন। দ্বিতীয়ত হচ্ছে আপু এখানে আপনি পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনার শেষ দিকের অংশটাতে আরেকটু বিস্তারিত জানতে চাই। সেটা হচ্ছে এখন ধরেন সংস্কার নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে প্রচুর মানুষ কথা বলছে, সংবিধানের সংস্কার দরকার, খুব ভালো কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সংবিধানে যেভাবে স্পেসিফিক করে উল্লেখ করা ছিল বাংলাদেশের লোকজন বাঙালি জাতি হিসেবে পরিচিত হবে, এইরকম একটা ব্যাপার, ওই জায়গা থেকে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদকে অনেকে প্রস্তাব করছেন যে আচ্ছা এটা আগে যেহেতু খুব স্পেসিফিক্যালি একটা বাঙালির জাতি রাষ্ট্র হিসেবে সাংবিধানিক ভাবে এটা পরিচিত ছিল, তাহলে হয়তো এখন ওটা আর থাকবে না এবং এটা অনেকটা ইনক্লুসিভ হবে, বাংলাদেশে যে বহু জাতির মানুষ আছে তাদের পরিচয়টাও তখন উঠে আসবে। কিন্তু আপনি বলছেন যে এটা হচ্ছে বরং উল্টো হবে, এইটা নিয়ে যদি আপনি একটু ক্লারিফাই করতেন। আচ্ছা, আমি কিন্তু উল্টো হবে বলছি না, থ্যাংক ইউ ডালিয়া, উল্টো হবে বলছি না, এবং আমি সেকেন্ড যে পয়েন্টে যাচ্ছিলাম এটার সাথে যুক্ত, তো আমি ওই মানে এটার মধ্যেই উইভিং করবো আমার সেকেন্ড পয়েন্টটা। আমি বলছি না উল্টো হবে, আমি বলছি যে যদি আমরা মনে করি যে এই রাষ্ট্রযন্ত্রের মধ্যে এক ধরনের ফ্যাসিজম উৎপাদনের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে, তাহলে ফ্যাসিজমের সেই ইনগ্রিডিয়েন্ট এলিমেন্টগুলো কি, এবং ফ্যাসিজমের ইনগ্রিডিয়েন্ট এলিমেন্টের মধ্যে উগ্র জাতীয়তাবাদী হচ্ছে একটা এলিমেন্ট। এখন সেটা যদি হয়ে থাকে তাহলে এথনিক লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম এক ধরনের উগ্র জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ, সেটাকে আমরা বাদ দিলাম, ক্যান্সেল করে দিলাম, কিন্তু তার জায়গায় ওটাকে দিয়ে যদি আমরা রিপ্লেস করি আরেক ধরনের জাতীয়তাবাদ, যে আমরা সবাই বাংলাদেশি, তাহলে কিন্তু ঠিক আছে। এখন পাসপোর্টে এখন আমাকে যদি লেখা হয় সিটিজেনশিপ কি বাংলাদেশি, ঠিক আছে, আপনি একটা ফর্মে ফিল আউট করবেন সিটিজেনশিপ বা ন্যাশনালিটি কি বাংলাদেশি। তো সংবিধানের ক্ষেত্রে একদমই লিমিটেড সেন্সে
সেটা বুঝলাম, কিন্তু ওই লিমিটেড সেন্সের বাইরে এক একটা পলিটিক্যাল আইডিয়ার তো আসলে অনেক ধরনের এক্সপেন্সিভ কনোটেশন আছে, হ্যাঁ, এবং এটার অ্যাপ্লিকেশন আছে। সো আমি সেটাকে ধরার চেষ্টা করছি এবং সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। আমরা যদি বলি এখন আমরা সবাই বাংলাদেশি, হ্যাঁ, সেটা সেটা যে আমি বলছি এটা যে রং সেটা কিন্তু না, হ্যাঁ, কিন্তু যে টেমপ্লেটটা, হ্যাঁ, উগ্র জাতীয়তাবাদের যে টেমপ্লেটটা যে আমরা সবাই বাংলাদেশি, তো আপনি এখন আহ আহ, আপনার যে মাইনরিটি পজিশন সেটা নিয়ে বেশি কথা বলেন না, হ্যাঁ, আপনি তো বাংলাদেশি, আপনি বাংলাদেশি হওয়ার চেষ্টা করেন। সেই যে একটা প্রবণতাটা থেকে যাবে সেটাকে আমি চ্যালেঞ্জ করার জন্য বলছি আর কি। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি আসলে এখনো পর্যন্ত শুনতে হয়। হ্যাঁ, তো এখনো কেন, এটা আগেও যখন নাকি যারা বাংলাদেশি ন্যাশনালিজমের প্রপোনেন্ট ছিল তখনও সেটা শুনতে হতো। তো আমার কথা হচ্ছে আমরা যখন মৌলিক চেঞ্জের কথা বলছি আমাদেরকে এই জিনিসগুলো ধরতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু মৌলিক চেঞ্জ হবে না। এটা গেল এক। আমি আর যে জন্য আমি বলছি যে আমি ওই ইনক্লুসিভিটির ব্যাপারটা আর অন্যটাও আমি আমার সেকেন্ড পয়েন্টের সাথে উইভ ইন করবো, সেটা হচ্ছে যে আমরা অন্তর্ভুক্তির কথা বলছি, ইনক্লুসিভিটির কথা বলছি, কিন্তু আমরা কিসের মধ্যে ইনক্লুসিভ হচ্ছি, হ্যাঁ, কিসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি সেটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। সো সেইটা হচ্ছে যদি রাষ্ট্রটা যদি থেকে যায়, হ্যাঁ, এক ধরনের পুরুষতান্ত্রিক রাষ্ট্র, এক ধরনের পুঁজিবাদী রাষ্ট্র, সেটার মধ্যে ইনক্লুসিভিটি হোরাইজন আসলে কতদূর যেতে পারে, কতদূর হতে পারে, হ্যাঁ, সেটা আমাদেরকে ভাবতে হবে। সো অন্তর্ভুক্তি হলো, হ্যাঁ, সবাই অন্তর্ভুক্ত হলাম, কিসের মধ্যে হলাম? সমাজ ব্যবস্থাটা থেকে যাচ্ছে পুরুষতান্ত্রিক, সমাজ ব্যবস্থাটা থেকে যাচ্ছে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী, সমাজ ব্যবস্থাটা থেকে যাচ্ছে এক ধরনের পুঁজিবাদী, যেটা সবসময় ওই সারপ্লাস পপুলেশন ক্রিয়েট করে। আর সিটিজেনশিপের বিলঙ্গিং এর ব্যাপারটা তো আমি গত পডকাস্টেই তুলেছিলাম। তো সেগুলাই যদি থেকে যায় তাহলে ইনক্লুসিভ হতে চাই, কিন্তু কিসের মধ্যে ইনক্লুসিভ হচ্ছি, কিসে ইনক্লুডেড হচ্ছি সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এখন আমরা মানে রাজনৈতিক, আমার একটা অবজারভেশন আছে যে রাজনীতি নিয়ে যখন আমরা কথা বলি তখন সেটা হচ্ছে আমরা এই বিএনপি কি করলো, আওয়ামী লীগ কি করলো, জামাত কি করলো, পলিটিক্যাল পার্টির যে পরিধি সেটার মধ্যে লিমিটেড থাকে। তো আমি বলছি না সেটা বাতিল, তারা রাজনীতি করে, তারা রাজনীতির মাঠে আছে, তারা আমাদের এখানে এক ধরনের ইলেকটোরাল পলিটিক্স হচ্ছে অ্যাসপিরেশন মানুষের, তারা ইলেক্টেড হবে, পার্লামেন্টে আসবে, পাওয়ার খাটাবে, কিন্তু পলিটিক্যাল হোরাইজন, রাজনীতির যে পরিধি সেটা কিন্তু পলিটিক্যাল পার্টির যে খেলাধুলা সেটার মধ্যে লিমিটেড থাকতে পারে না, বা আমাদের বোঝাপড়াটাও সেটার মধ্যে লিমিটেড থাকতে পারে না। যেমন এটাও একটা উদাহরণ দিয়ে বলে আমি শেষ করব, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল, তো এটা কাদের এগেনস্টে অ্যাপ্লাই করা হয়েছিল এটা আসলে আমরা মোটামুটি জানি, মোস্টলি পলিটিক্যাল অপোনেন্ট, জার্নালিস্ট যারা নাকি সরকারের বিরুদ্ধে কথা বলছে। তো এটা একটা দমন পীড়নের পলিসি সোজা কথায় বলতে গেলে, এবং এটা বাতিলও হচ্ছে, কিন্তু সেটা আমার কথা না। হচ্ছে যে আমরা অনেকেই বলার চেষ্টা করে যে যাদের উপরে দমন পীড়ন হয়েছে, যেমন অপোজিশনের পার্টিগুলো, তাদের যে দমন পীড়ন হয়েছে সেটার মধ্যে দিয়ে আমরা এই গত রেজিমের যে এক ধরনের অপ্রেসিভ, হ্যাঁ, বা ফ্যাসিস্ট টেন্ডেন্সি গুলো বুঝতে পেরেছি, তাদের দমন পীড়নের মধ্যে দিয়ে আসলে কিভাবে হচ্ছে এটা বুঝতে পেরেছি। এটা আমি ডিসমিস করছি না, কিন্তু এই এক্সাম্পলটা নিয়ে যদি বলি, আমাদের যদি পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হরাইজনটা শুধু এইটাই হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অ্যাপ্লিকেশনটা যে পলিটিক্যাল মানুষজনকে দমন করা হচ্ছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন হরণ করা হচ্ছে, সেটা কিন্তু না। কারণ ডিজিটাল সার্ভেইলেন্সের ব্যাপার, প্রাইভেসির ব্যাপার, হ্যাঁ, রাষ্ট্রর আপনাকে কিভাবে আপনার জিনিসের উপর সার্ভেল করছে বা ডিভাইস নিয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে না, এগুলোর মধ্যে প্রাইভেসির প্রশ্ন, সার্ভেলেন্সের প্রশ্ন, আপনি একটা রাষ্ট্রে, হ্যাঁ, একজন মানুষ হিসাবে কতটুকু ভাবে অ্যানোনিমিটি পেতে পারেন কি পারেন না, হ্যাঁ, সেটার প্রশ্ন, এগুলো সব জড়িত, এবং এগুলো আমাদের বুঝতে হবে এবং জানতে হবে, এবং এগুলোর সাথে এনগেজ করতে হবে ক্রিটিক্যালি। এটা যদি শুধুমাত্র, হ্যাঁ, আমাকে জার্নালিস্টদেরকে ধরছে, শুধুমাত্র পলিটিক্যাল অপোনেন্টকে ধরছে, এবং সেটা দিয়ে যদি আমরা খালি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে বোঝার চেষ্টা করে থাকতাম, হ্যাঁ, অন্যান্য বড় এবং এগুলা
একদম খুবই খুবই ইম্পর্টেন্ট পলিটিক্যাল কোয়েশ্চেন। তার সাথে কিছু দার্শনিক ব্যাপারও জড়িত আছে, যে একজন মানুষের কতটুকু আহ, একটা কমিউনিটি থাকতে গেলে কি ধরনের অ্যাননিমিটি দরকার, কি ধরনের প্রাইভেসি দরকার, কি ধরনের বাফার দরকার ইনস্টিটিউশনের থেকে, এবং ইনস্টিটিউশনের জন্য কি ধরনের অবস্টেকেল আমরা তৈরি করব তারা যেন এগুলো না করতে পারে। তো এগুলো তো খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক এবং দার্শনিক প্রশ্ন। তো সেগুলোর সাথে যদি আমরা ক্রিটিক্যালি এনগেজ না করি, হ্যাঁ, এবং শুধুমাত্র এটাকে ওই লিমিটেড জোনে যে পলিটিক্যাল পার্টিরা কি করছে, হ্যাঁ, সেইভাবে দেখার চেষ্টা করি ওটার অ্যাপ্লিকেশনটা দিয়ে, তাহলে কিন্তু আমাদের ওই হোরাইজনটা বড় হচ্ছে না, এবং রাষ্ট্রের যে পরিধি এবং তার সাথে যে আমাদের যে বোঝাপড়া এনগেজমেন্ট সেটাও, এবং আমরা কিভাবে নিজেদের সেলফ ডিটারমিনিং যে ডিজায়ার গুলা সেটা যে কিভাবে আমরা এটা এক্সপ্রেস করব বা আদায় করে নিব, সেগুলা কিন্তু আসলে আমরা করতে পারবো না। তো এইটুকু বলি আমি এখন থামি, পরের আলোচনায় আবার হয়তো উঠে আসবে। হ্যাঁ, আপনাদের দুজনের আলাপ থেকে কিন্তু এটা স্পষ্ট যে জাতিরাষ্ট্র কাঠামোর মধ্যে ইনক্লুসিভিটি ধারণা যেটা বলা হচ্ছে যদিও ভাষা কাঠামোর মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা ওই স্ট্রাকচারের মধ্যে খুব একটা সম্ভবপর না। কিন্তু যেহেতু ওই যে বলছিলাম যে আমরা যেহেতু না চাইলেও একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের থাকতে হচ্ছে, এবং পলিটিক্স আর এই একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না, আমরা একটা গ্লোবাল পলিটিক্স এর মধ্যে পড়ে গেছি। ওই জায়গা থেকে আমাদের রাষ্ট্র ভাবনা এখন দেশ ভাবনা থেকে আরো অনেক অন্যরকম হয়ে গেছে। এখন আমরা দেশ এবং রাষ্ট্র এই দুটোকে আসলে গুলিয়ে ফেলছি, এবং এখানে ধরেন সাধারণ মানুষ নাকি হচ্ছে একজন সিটিজেন, কোন জায়গা থেকে আমরা আসলে ভাবছি এই ভাবনাগুলো সেটাও আমরা আসলে অনেক ক্ষেত্রে ভাবতে পারছি না, বিভাজন করতে পারছি না। এবং পার্সাপু লাস্টের দিকে যেটা বললেন যে যদিও যে ডিজিটাল সিকিউরিটি আইনের কথাই বলি, এটাকে যদি শুধুমাত্র দমন পীড়নের জায়গা থেকে খারিজ করে দেয়, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো যুক্ত সেগুলোর জন্য বোঝাপড়াগুলো দরকার। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেট যদি আমরা দেখি, আমি এখানে ক্লাইমেট বলছি কারণ একটা সাথে খুব ইন্টারকানেক্টেড, ইন্টাররিলেটেড, ইন্টারটুয়াইন্ড, অনেক ভাবে জড়িত এবং একটাকে ইনফ্লুয়েন্স করতে থাকে। ওই জায়গা থেকে আমি যদি দেখি, বাংলাদেশে তো এক ধরনের একটা রিঅ্যাকশনারি পলিটিক্সের প্র্যাকটিস চলমান। এটা যে শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তাদের অ্যাকশনের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা কিন্তু আমরা সমাজের মধ্যেও দেখতে পাচ্ছি। যে কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখলাম যে প্রচুর হামলা হচ্ছে, কিলিং হচ্ছে, মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, পুরানো হচ্ছে। তো এই যে প্র্যাকটিসটা আমরা যদি একটু বলি যে সমাজ এবং রাষ্ট্র এই দুটোকে তো আমরা আসলে এখানে কোনো থ্রেশহোল্ড নাই যে আলাদা করতে পারবো। তো ওইরকম একটা প্র্যাকটিসের জায়গা থেকে আমাদের এই বোঝাপড়াটা আসলে কতটা সম্ভবপর, যেহেতু খুবই এক্সট্রিমিস্ট একটা পলিটিক্যাল চর্চা আছে এখানে। একদিকে যখন কেউ মনে করছে সে তারা ক্ষমতা পেয়ে গেছে, আবার আরেকজন মনে করছে তার কথা বলার কোনো উপায়ই নাই। মানে আমি নিজে সংখ্যালঘুর জায়গা থেকে আমি এখন অনেক বেশি চাপ ফিল করি কথা বলতে গেলে। আমি অনেকদিন ধরে ফেসবুকে এখন আর নাই, আমার কথা বলতে খুব ভয় লাগে যেভাবে সারাক্ষণ ট্যাগানো হচ্ছে, খারিজ করে দেয়া হচ্ছে। তো সমাজের মধ্যেই তো ইনবিল্ড একটা এই টেন্ডেন্সি গুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। তো যখন কিনা আমাদের মধ্যে এই ফ্যাসিস্ট আপনি যেটা বলছিলেন যে এলিমেন্টস গুলো আমরা নিজেরাই ব্যক্তিগত লেভেলে ধারণ করছি, তখন আসলে আমরা নিজেরাই আসলে একটা রাষ্ট্রের যে স্ট্রাকচার সেগুলো আমরা আসলে নিজেরাই আসলে ওইগুলো কি বলবো হয়ে উঠি কিনা। এবং যদি সেটাই হয়, একজন সিটিজেন হিসেবে যদি আমি রাষ্ট্রের ওই ফ্যাসিস্ট এলিমেন্টস গুলোই ধারণ করে থাকি, আদৌ আসলে রাষ্ট্র কতটা ইনক্লুসিভ হইতে পারে, এটা তো একটা প্রশ্ন। এমন না যে এখানে বাইনারি কোনো উত্তর দিতে হবে। এই জায়গাটাতে আমি একটু অমিতাকে প্রশ্ন করব যে আপনি বলছিলেন যে রাষ্ট্র কাঠামো মানে জাতি রাষ্ট্র কাঠামোর মধ্যে এটা সম্ভব না, কিন্তু তারপরে তো আমাদের একটা পাবলিক কনসেনসাসে তৈরি করতে হবে, বা হচ্ছে একটা নির্মাণ হওয়া উচিত যে এরকম একটা বিভাজনের জায়গা থেকেও আমরা কিভাবে আসলে
একটা নেগোসিয়েশনের মধ্যে থাকতে পারি। সেই প্রসেসটা আসলে কিরকম হইতে পারে? কেউ এখন তো মানুষ সংবিধানে খুব কথা বলছে, সংবিধানে এই আনতে হবে, ওই আনতে হবে, কিংবা হচ্ছে এই পলিসি চেঞ্জ করতে হবে। বিভিন্ন মিনিস্ট্রি থেকে এখন প্রায় প্রোগ্রাম হচ্ছে, কমিটি করা হচ্ছে, সাব কমিটি করা হচ্ছে, পলিসি চেঞ্জ করতে হবে। এই ব্যাপারটাকে যদি আপনি একটু হাইলাইট করে বলতেন, অমিতা। কোনো একটা জায়গায় আমরা মনে হয় এটাও মিস করছে যে প্রধানতম ফেসিবাদের এলিমেন্ট বাংলাদেশে শুরু থেকেই আসলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আইন, লকে নিজের মতো করে ব্যবহার করা। যেহেতু ফেসিবাদের এলিমেন্টস লোকেট করা বা আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি ফেসিবাদ কেউ তাড়াইতে চায়, কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে রেটরিকে ফেসিবাদ শব্দটা এত বেশি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে। সো এটা ঠিক একইভাবে গণতন্ত্র শব্দটা ব্যবহার করতেছে। সো এটা মনে হইতেছে যে মানে আমরা এমন একটা রাষ্ট্রের ভিতরে আছি যে সেখানে সবাই গণতন্ত্র বলছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ডেমোক্রেসি রিয়েলি মিনস। আবার একই সাথে সবাই খুব ফ্যাসিবাদ শব্দ বলছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং which is the most fascist element, যে আইন ব্যবস্থা যেটা আছে বা যেভাবে আইন ব্যবহার করা হয় বাংলাদেশে, দিস ইজ বেসিক্যালি ফ্যাসিস্ট। সেটা যে এখন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ব্যবস্থা সেখানে যেভাবে আইন ব্যবহৃত হচ্ছে আমরা দেখি যে ঠিক একই রকমের আইন কাঠামোকে ভিন্ন সেটস অফ পিপলের উপরে ব্যবহার করা হচ্ছে। এটা গত পডকাস্টের এপিসোডেও আমি এই কথাটা বলছিলাম, কিন্তু এই জায়গাটাতে আমি আবার এটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি এই কারণে, যেহেতু আমরা আলাপ করতে চাচ্ছি আমরা কেমন রাষ্ট্র চাই অথবা চাই না। সেখানে আমার যেটা মতামত বা অন্যান্য অনেকের মতোই, আমাদের তো একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হিসেবে স্টেট লাগবে। এটা লাগবে এই কারণে, মানে এই এন্টিটিটা এই কারণে লাগবে যে কারণ এখন আমি যদি মানে আমি ওই মতামতের পক্ষপাতী না আর কি, যে মানে আমরা রাষ্ট্রই চাই না। এটা ইট সাউন্ডস ভেরি র্যাডিক্যাল, বাট আমার কাছে মনে হয় যে এটা হয়তো ফিজিবল হবে না, কারণ আমরা এক ধরনের একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হিসেবে রাষ্ট্রকে রাষ্ট্র চাই। কারণ আদারওয়াইজ কেউ যদি একটা ড্রাইভিং লাইসেন্স খুঁজে সে কোথায় যাবে, সে কার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সটা পাবে? সো এই ধরনের কিছু স্ট্রাকচারাল ব্যাপারের জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের সুবিধার জন্য আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হিসেবে রাষ্ট্র এন্টিটি হিসেবে ফাংশন করতে হবে। বাট দ্য থিং ইজ বাংলাদেশ আসলে কোনো ধরনের মানে ওই আধুনিক রাষ্ট্র হয়ে উঠতে পারছে কিনা এখনো পর্যন্ত, কারণ যেভাবে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতা কাজ করে সেখানে রাষ্ট্র ক্ষমতা আর সরকার এই দুইটাকে আমরা আলাদা করতে পারি না। কিন্তু আমরা যখন আধুনিক রাষ্ট্র মানে ক্লাসিক্যালিও যখন আমরা আধুনিক রাষ্ট্র নিয়ে কথা বলি, যেভাবে আধুনিক রাষ্ট্র গড়ে উঠছে এটা ফরমেশনে, সেখানে আমরা দেখি যে মানে সরকার একটা আলাদা এন্টিটি আর রাষ্ট্র একটা আলাদা এন্টিটি, অর্থাৎ রাষ্ট্র আর সরকার মার্জ হয়ে যায় না। কিন্তু আমরা যেটা দেখি যেভাবে ফ্যাসিবাদ বারবার এখানে কায়েম হচ্ছে বলছে, তার কারণ হচ্ছে রাষ্ট্র আর সরকার এখানে এক হয়ে যায়। যারাই আসে ভিন্ন ভিন্ন রকমের আইডিওলজি তারা উৎপাদন করে, অ্যান্ড দেন সেটার নানা ধরনের অপশাসন আমরা দেখি যে সেটা কিভাবে সবার উপরে ছড়ায় দেওয়া হয়, চাপায় দেওয়া হয়। উই সি দ্যাট। সো সেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে মানে আদতেই আমরা কোনো আধুনিক রাষ্ট্রের স্ট্রাকচারের ভিতরে থাকি কিনা। সো সেখানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা মূলত সেটা থাকি না। আমরা আমাদের যে ব্যবস্থাটা আছে সেটা মোটেও আধুনিক রাষ্ট্র এখন আসলে হইয়া উঠে নাই। তার কারণ হচ্ছে যে মানে দ্য ওয়ে মানে দ্য আর্ট অফ গভর্নিং যেভাবে আমরা মানে যেভাবে বাংলাদেশের ভিতরে পপুলেশন ম্যানেজড হয়, কন্ট্রোলড হয়, সেটা ভীষণ রকমের অর্থাৎ সেই যে গভর্নিং এর যে নেচার সেইটা মোটেও পশ্চিমে লেট মডার্ন পিরিয়ডে যে ধরনের গভর্নমেন্টালিটির যে উন্মেষ বা উদ্ভব আমরা দেখছি সেটার মতোই না, একদমই না। কিরকম আমি একটু বলি, বিগত সরকারের ব্যবস্থায় দেখলে বোঝা যাবে। যেমন পশ্চিমের যে রাষ্ট্রগুলো যেভাবে অপারেট করে সেখানে তাদের যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা হচ্ছে আসলে এমন একটা ওয়ে যেটার ভেতর দিয়ে নানা ধরনের পলিটিক্যাল পাওয়ার ম্যানিফেস্টেড হয়, এবং তারা আসলে কাজ করে কি, তারা পপুলেশনকে ম্যানেজ কন্ট্রোল বিভিন্নভাবে করে, এবং এটার
ফলশ্রুতিতে ওই যে আমি যে অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার এন্টিটির কথা বলছি, ওই রাষ্ট্রটা শক্তিশালী হইতে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে সেই রাষ্ট্রের ভিতরে আইন কোনো একটা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহৃত হইতেছে না, যেটা পশ্চিমের রাষ্ট্রে আমরা দেখি যে আইন ইজ বিং ইউজড অ্যাজ আ স্ট্র্যাটেজি, যাতে করে সেটা বিভিন্ন ধরনের অপরাধকে অ্যাকাউন্টেবল করতে পারে। আমাদের এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের এটা এটা একচ্ছত্রভাবে একজন বা একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দল ব্যবহার করতে থাকে এমন ভাবে যাতে করে এই আইন কাঠামোটাই পুরোটাই একটা সহিংসতা কন্টিনিউয়াসলি উৎপাদন করে, সহিংসতা জায়েজ করে, নানা ধরনের সহিংসতাকে এটা বৈধতা দিতে থাকে। অ্যান্ড অলসো এট দ্য সেম টাইম সংবিধানের মারফতে এই রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেন তিনি এমন ভাবে আইন ব্যবহার করেন যে মনে হয় যে পুরো বাংলাদেশ রাষ্ট্র তার কাছে জিম্মি, এবং সেই বাংলাদেশ রাষ্ট্রকে আইনি লেজিটিমেসিটা দিতে থাকে। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে বাংলাদেশের এই বাংলাদেশ নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি যে আমরা কেমন বাংলাদেশ চাইতেছি বা কেমন রাষ্ট্র চাইতেছি, সুতরাং প্রথম জিনিস হচ্ছে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে রাষ্ট্র ক্ষমতা এবং সরকার এই দুটা আসলে আলাদাভাবে কাজ করতে পারছে না, এটা সবসময় একীভূত হয়ে যাচ্ছে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড অলসো আমি আরো একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, যেহেতু ডালিয়া রাষ্ট্র আর সমাজের আলাপ তুলছে, এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা বলি যে রাষ্ট্র সমাজ দুটো ভিন্ন বিষয়, কিন্তু আমরা না লোকেট করতে পারি মানে এটা থ্রেশহোল্ডটা কোথায়। বাংলাদেশের ক্ষেত্রে গিয়ে আমরা সেটা বলতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র নামক যে এন্টিটিটা সেটা এত বেশি ভঙ্গুর, মানে ফ্র্যাজাইল, সেটা বিভিন্ন জায়গায় কাজও করে না। যেমন আমি বলি, এখন ফর এক্সাম্পল আমরা যদি খুব মফস্বল বা একদম প্রত্যন্ত কোনো গ্রামাঞ্চলে যাই, আমরা দেখবো যে ওখানে রাষ্ট্রের কোনো অ্যাপারেন্টাসই নাই। ওখানে হয়তো পুলিশ ডাকলেও পুলিশও আসে না কোনো আইন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য। ওখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের 2-4 জন মুরব্বী ব্যক্তি, তারা খুবই ক্ষমতাধর শক্তিশালী হয়ে বসে আছে, অনেকটা ফিউডাল লর্ডের মতো। তো তাদের কাছে দেখা যাচ্ছে অনেকেই জিম্মি থাকে। তো সেই সমস্ত অঞ্চলের কথা ইভেন আমাদের মিডিয়াতেও আসে না। সো আমরা জানি না আসলে সেখানে মধ্যে রাষ্ট্র কিভাবে অপারেট করে। এরকম নানা ধরনের অঞ্চল আছে যেগুলো এতটা মার্জিনালাইজড যে সেখানে আসলে রাষ্ট্র অপারেট করে কিনা উই ডু নট নো। কারণ আমরা তো যাই জানি বর্তমানে সবকিছু হচ্ছে মিডিয়ার মারফতে জানি। সো মিডিয়া এমন কিছু আমাদেরকে প্রেজেন্ট করে যেটা সে অ্যাভেল করতে পারে, আর যেটা সে অ্যাভেল করতে পারে না, অর্থাৎ মাচ মার্জিনালাইজড ফর দ্যাম টু ক্যাপচার, সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সো উই ডু নট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স দেয়ার। এই কারণে দেখা যায় যে নানা ধরনের নির্যাতনের গল্প, স্টোরিজ বা নানা ধরনের অপারেশনের খবরও আমরা আসলে পাই না। সো এটা হচ্ছে যে এই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি যে, তো সেইখানে বুঝতে হবে যে আমাদের যে যে রাষ্ট্র ব্যবস্থা সেটা আসলে আধুনিক রাষ্ট্রের মতো ফাংশন করছে না। এবং আমি যেহেতু বললাম যে বাংলাদেশের মধ্যে যেই ক্ষমতায় যাচ্ছে সেই আইনকে তার নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করছে এবং সেটার একচ্ছত্র অধিপতি হচ্ছে, এটা খুবই মানে ডেঞ্জার, মানে এটা খুবই ওয়ার্নিং সাইন আর কি আমাদের জন্য, যে এখনো যেভাবে বাংলাদেশে নানাভাবে আইন ব্যবহৃত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি আবার ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি কিনা এই শঙ্কাটা কাজ করতেছে। সো হরে ধরে আইন প্রয়োগ করা এটা বন্ধ করতে পারতে হবে, যাতে করে আমরা ইনক্লুসিভ রাষ্ট্র বলে যে মানে সবাইকে ইনক্লুড করার ব্যাপারে কথা বলছি, বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি যেটা সহনশীল হবে, ডিফারেন্সেস গুলোকে কনসিডার করবে। সেইটা পসিবল হবে না যদি না আমরা বিভিন্ন ধরনের ডিসেন্ট ভয়েসেসকে আইনের ভয় দেখিয়ে বা আইনের প্যাচে ফেলে আমরা তাদেরকে অ্যারেস্ট করে ফেলি আর কি, যাতে করে ভয়েস গুলো মাজলড হয়ে যায়, যাতে করে দে ক্যানট অপারেট। আমি কিন্তু মোটেও বলছি না যে কোনো দোষী ব্যক্তিকে সমাজে বা রাষ্ট্রে অ্যাকাউন্টেবল করা যাবে না,
এবং আইন তো আসলে ওইভাবে কাজ করতে হয় যে যাতে করে সেটা যে অ্যাকিউজড তাকে সে অ্যাকাউন্টেবল করতে পারে। কিন্তু এখানে আমাদের ভুলে গেলে চলবে না, যারা অ্যাকিউজ করে তাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে। সুতরাং আমি কাউকে শুধু অ্যাকিউজ করে দিলাম যে ও বিগত আমলে লুটপাট করেছে, সো এখন কি তাকে তাহলে নির্দয়ভাবে শাস্তি দেওয়াটা আমার জন্য, মানে আমাদের যে কামনা বাসনার ভিতরে ঢুকে গেছে সেইটা আমাদেরকে, মানে এটা আমাদেরকে একটু নেগোশিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের যে প্যাশন আছে যে আমরা অপরাধীকে নির্মমভাবে শাস্তি পেতে দেখতে চাই, এই প্যাশনটাকে একটু চেক দিতে হবে। আদারওয়াইজ ওই প্যাশনটাকে আমাদের ম্যাটেরিয়ালাইজ করার জন্য দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের আইন ব্যবস্থার মানে মুখাপেক্ষী হয়ে দেন আইনগুলোকে ব্যবহার করি এবং এক ধরনের একটা জাস্টিফাই করি যে ওরা তো ক্রিমিনাল, সো দ্যাটস ওয়াই আমরা এই ধরনের আইন তাদের জন্য ব্যবহার করছি। তো আমাদেরকে এই ইম্পালসটা, এই প্যাশনটা, আইনের প্রতি যে প্যাশন, সেটা চেক করতে হবে যে আইনের শাসন মহিলা যে ধরনের এক ধরনের একটা ডিজায়ার আমরা, বা যে এক ধরনের রেটরিক আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তাদের বক্তব্যে শুনি, আমার মনে হয় যে সেটাকে রিকনসিডার করতে পারতে হবে যে বাংলাদেশের ভেতরে আইন আসলে কিভাবে কাজ করতেছে। কারণ অনেক অসংখ্য মানুষকে আমরা দেখি, যেটা ডালিয়া কথাতে উঠে আসছিল, যে নিজেদের ভেতরে ফ্যাসিবাদী বা রিঅ্যাকশনারি পলিটিক্সকে পোষণ করে যাচ্ছে। তো আমি সেটাকে এভাবে বলতে চাই যে এক ধরনের মোরাল জাস্টিফিকেশনস অনেক মানুষের আছে, যে তারা মনে করে যে যে অন্যায় করেছে তাকে যদি ডিস্ট্রয় করে ফেলা যায় কমপ্লিটলি, তাকে যদি অ্যানাহিলেট করে ফেলা যায়, বা তাকে যদি খুব ক্রুয়েলি টর্চার করা যায়, তাহলে জাস্টিস উইল বি রিস্টোরড অ্যান্ড স্ট্যাবলিশড। এবং একই সাথে এটাও মানতে হবে যে অ্যাকিউজড যে হচ্ছে তার যেমন রেসপন্সিবিলিটি আছে টু বি অ্যাকাউন্টেবল, আমি ওইটা আবার বলছি যে অ্যাকিউজ করছে, অর্থাৎ যে পক্ষ শক্তিশালী কিন্তু যে পক্ষ অ্যাকিউজ করছে আইন ব্যবহার করে, তাকে মোর রেসপন্সিবল হইতে হবে, সো দ্যাট এই আইনটা যথেচ্ছভাবে ব্যবহার না হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু ওই যে আমি পার্সাবো যেটা বলছে, মানে জাতীয়তাবাদ তো একটা ফ্যাসিস্ট এলিমেন্ট আছেই, যেটা আমরা যেটার ট্র্যাপে পড়ছি, মানে যেটা থেকে আমরা বের হইতে পারতেছি না। কারণ ওই যে একই কথাটা, যেমন সংবিধানটাই একটা প্যারাডক্সিক্যাল ডকুমেন্ট। যেমন সংবিধানের একটা শুরুতে বলা আছে যে জাতি হিসেবে আমরা বাঙালি আর নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি। সো জাতি হিসেবে বাঙালি, তাহলে সবাইকে বাঙালি জাতি, সবাইকে তাহলে বাঙালি জাতি হিসেবে হাজির করতে হবে, আবার নাগরিক হিসেবে সবাইকে বাংলাদেশি। এই যে প্যারাডক্সিক্যাল সিচুয়েশনস বা প্যারাডক্সিক্যাল এলিমেন্টস গুলো আছে, সেটাতে সংবিধান পুরোটাই ভরা। সো নাও কামিং ব্যাক টু দ্য প্রিভিয়াস পয়েন্ট, যেটা থেকে আমি আসলে মানে যেটা দিয়ে আমি আর্গুমেন্টটা প্লেস করতে চাচ্ছি, যে ফ্যাসিবাদের একটা শক্তিশালী এলিমেন্ট হচ্ছে আইন, যেটা মারফতে বারবার ফ্যাসিবাদ আমাদের কায়েম হচ্ছে। আমরা মনে হয় কোনো একটা কারণে মিস করে যাচ্ছি, এবং এমন একটা সময়ে আমরা এখন কথা বলছি যে বাংলাদেশে প্রচুর মামলা হইতেছে। যেমন মানে অ্যাজ ইফ 100টা মামলা হইলে সে মামলাগুলোতে জিতলে অ্যাজ ইফ সমস্ত দেশের মানুষ খুব সুখী জীবনযাপন কাটাইতে পারবে। সো এতে করে বোঝা যায় যে মানে আমরা যে জুরিডিক্যাল যে ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটাকে মানে আমরা ভাবছি যে আমাদের যত ধরনের সাফারিং এই রাষ্ট্রের ভিতরে, সব ধরনের সাফারিংসকে আমরা অ্যাজ ইফ জুরিডিক্যাল ফ্রেমের ভেতর দিয়ে অ্যাড্রেস করতে পারবো। সো এটা আমি বারবার বলছি যে আমি কাউকে কোনো দোষী ব্যক্তি বা গোষ্ঠীকে অ্যাকাউন্টেবল না করার পক্ষে না, অবশ্যই অ্যাকাউন্টেবল করতে হবে, তার জন্য আইন ব্যবহার করার দরকার আছে। বাট আইনের ব্যবস্থাকে এবং আইনের ফ্রেমকে একক এবং সবচেয়ে বেশি ডমিনেন্ট একটা ফ্রেম হিসেবে আমরা ভাবছি কিনা, যার ফলে মানে এই রাষ্ট্রের ভেতরে আমাদের যত ধরনের দুঃখ, যত ধরনের কষ্ট, সবকিছু অ্যাজ ইফ আমরা আইনের শাসন হইলেই আমরা মুগ্ধ হয়ে যাব, এই যে একটা ফ্যান্সি, এই যে একটা ফ্যালাসি বিভিন্ন বুদ্ধিবৃত্তিক মহলেও দেখি, এবং অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক কর্তা ব্যক্তিদের রেটরিকে তো আছে। সো আই থিঙ্ক উই নিড টু অ্যাড্রেস দিস অলসো, যে
এইটা যে ফ্যাসিস্ট এলিমেন্ট, এইটাকে আমরা সবাই একমত হইতে পারছি কিনা। তো সেটার জন্য কি করতে হবে, সেইখানে আমার একটা প্রস্তাবনা আছে, মানে ইট শুড সাউন্ড মোর অ্যাম্বিশিয়াস। আমি ওয়ালটার বেনিয়ামিনের মধ্যে বলতে চাই যে আইন যখনই ব্যবহার হবে না, মানে অ্যাপ্লাইড হবে না, যত কম সমাজে যত কম এটা অ্যাপ্লাইড হবে, তত বেশি আমরা ফ্যাসিবাদ মুক্ত হইতে পারবো আর কি। কিন্তু আইন যত বেশি ব্যবহৃত হইতে থাকবে আইনের শাসনের নাম দিয়া, কারণ এটার অলরেডি আকাঙ্ক্ষা আছে জনমনে যে আইনের শাসন কায়েম করেন, হ্যাঁ, সেটার রাজনৈতিক কর্তা ব্যক্তিরা বলে, নানান ধরনের মহল থেকে আমরা শুনি। তো সেইখানে একটু চেক করতে হবে যে এই আইনের শাসনের ভেতরে ওই ইম্পালস এবং প্যাশন আছে কিনা, যে অ্যাকিউজড তাকে নির্দয়ভাবে শাস্তি দেয় এবং তাকে একেবারে অ্যানিহিলেট করে ফেলা, বিকজ আইন বলছে। এখানে আমি একটু সাম্প্রতিক কিছুদিন আগের কথা যদি আমি আনতে চাই, হ্যাঁ, আপনি ওয়াল্টার বেনিয়ামিনের কথা বললেন যে আইনের ব্যবহার কিভাবে আসলে, এবং আমরা তো এটাও শুনি যে আইনের ব্যবহার আসলে সমাজে অপরাধ আরো বাড়ায়। কিন্তু আমি নিজে যেহেতু একজন মাইনরিটাইজড কমিউনিটির মানুষ, আমি হয়তো বা আইনকে আরেকটু অন্য জায়গা থেকে দেখতে পারি কিনা সেটা ভাবছি। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সরকার, মানে শেখ হাসিনার সরকার পতনের পরে যখন কিনা মাইনরিটিদের উপরে নানান রকম ভায়োলেন্স শুরু হলো, অ্যান্ড দ্যাট টাইম উই ফাউন্ড যে আমাদের পাশে আসলে কেউ নাই, আমাদের পাশে মিডিয়া নাই, এবং পুলিশ তো একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, প্রশাসন নাই। আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে বলতে কি আমরা আরো ব্যাকল্যাশের শিকার হলাম, এবং আমাদেরকে একেবারে কোণঠাসা করে ফেলা হলো। দেশদ্রোহী, সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হলো, এবং ওই জায়গা থেকে বলা হলো যে হ্যাঁ, এদের জন্য এদের উপরে হামলা করা ঠিক আছে, এদেরকে মেরে ফেলা দরকার, বিকজ ওরা তো আসলে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চায়, তারা সার্বভৌমত্বের জন্য আমাদের জন্য হুমকি। এইরকম প্রকাশ কিন্তু আমরা দেখেছি। তার মানে কি, আমরা আসলে সব ধরনের যে পেরিফেরি গুলো আছে, আমরা সবগুলো থেকে আসলে এক্সক্লুডেড হয়ে গেলাম। তো ওই সময় যখন কিনা এরপরে তো আবার নারীদের উপরে হামলা হলো, তারপরে আরো এরকম অনেক ধরনের পেশার মানুষ, অনেক ধরনের শ্রেণীর মানুষের উপরে হচ্ছে হামলা টামলা হওয়ার পরে মানুষ কিন্তু তখন বলা শুরু করলো, পুলিশ কেন ইনঅ্যাক্টিভ, এখন পুলিশ কোথায় গেছে, প্রশাসন কেন চুপ। তো তখন কিন্তু মানুষ জরুরি বোধ করলো যে আইন কেন এখন কাজ করছে না। তার মানে আমরা তো এটা ধারণা করতে পারি কিনা যে হ্যাঁ, আইন যখন একই সাথে আইনের ব্যবহারের অপরাধ প্রবণতা যেমন বাড়ায়, আবার লেস প্রিভিলেজড সো কল যে স্ট্যান্ডার্ড আছে প্রিভিলেজের, ওই জায়গা থেকে যারা একটু পিছিয়ে আছে বা পিছিয়ে রাখা হয়েছে, যেটাই বলি না কেন, ওই ধরনের মানুষগুলোরও আসলে একটা সার্টেন প্রোটেকশন দরকার আইন থেকে। সো আমি এটাকে এভাবে দেখতে পারি কিনা যে আইন কার জন্য কিভাবে কাজ করতে পারবে। এখন যে জায়গা থেকে আমি প্রশ্নটা একটু আগে করেছিলাম আপনাকে, যে এরকম কোন একটা পাবলিক কনসেনসাস তৈরি করা যেতে পারে কিনা রাষ্ট্র মডেলের মধ্যে, আধুনিক রাষ্ট্রের যে ধারণা সেটার মধ্যে, যে এখানে যেহেতু বিভিন্ন বর্গের মানুষ আছে, সো একটা রাষ্ট্রকে ইনক্লুসিভ রাষ্ট্র করতে গেলে আসলে কি কি থাকতে হবে, আইনকে কিভাবে কাজে লাগাতে হবে, কিংবা পলিসি কিভাবে তৈরি করতে হবে, এই ধরনের কোনো কিছু আসলে পাবলিক কনসেনসাস তৈরি করা সম্ভব কিনা। এই আমি তোমার এই প্রশ্নটাকে একটু অ্যাড্রেস করি, হ্যাঁ, কারণ আমার আলাপটার মধ্যেই এই বিষয়টা ছিল, যে যেখানে আমি বলছি যে প্রথমেই হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রের মডেলটা, এটা আধুনিক রাষ্ট্রের মতো কাজ করে না। এটা পশ্চিম, মানে আধুনিক রাষ্ট্র বলতে আমরা পশ্চিমে যে ধরনের আধুনিক রাষ্ট্রের উন্মেষ দেখেছি, সেখানে যেভাবে আধুনিক রাষ্ট্র ক্রিয়া করে, কাজ করে, সেভাবে কাজ করছে না। অ্যান্ড অলসো আধুনিক রাষ্ট্রের একটা বড় বিষয় হচ্ছে যে সে পপুলেশনকে ম্যানেজ করে, কন্ট্রোল করে। দ্যাটস ট্রু, বাট সেই ম্যানেজ এবং কন্ট্রোল করার জন্য সে আইনকে ব্যবহার করে অ্যাজ আ স্ট্র্যাটেজি। আমি কিন্তু এটা বলেছি। কিন্তু বাংলাদেশের পর্বে আমরা বারবার দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা একটা নির্বাচন ব্যবস্থার ভেতর দিয়ে যাই, একটা সরকারকে বসায়, সেই সরকারগুলো এমন ভাবে আইনকে ব্যবহার করা শুরু করে, ইটস নট আ স্ট্র্যাটেজি, ইট বিকামস আ ওয়েপন টু
to suppress the dissent voices of mostly political opponents. এখন আওয়ামী লীগের সময়ে আইসা মানে বিগত রেজিমে আইসা আমরা এটা সবচেয়ে বেশি দেখলাম যে সে নানাভাবে সেটা ব্যবহার করা শুরু করেছে। এটাই আমি বলছি। কিন্তু যদি আমরা একটা মডেল চাই যে বাংলাদেশ কিভাবে ফাংশন করবে, সেখানে অবশ্যই আইনকে একটা স্ট্র্যাটেজিক অবস্থান থেকে রাষ্ট্রে আইন ব্যবহৃত হবে, এবং সেটা মোস্টলি পলিটিক্যাল অপোনেন্টদেরকে দমন করার জন্য না, বরং সেটা নানা মাত্রিক যে সহিংসতা আছে সেই সহিংসতাগুলোকে অ্যাড্রেস করবে। বাট এটার সাথেও আমাদের মানতে হবে যে আইনের ভেতরে আইনের মধ্যেই, আইন কাঠামোর মধ্যেই আইনের নিজেরই সহিংস হয়ে যাওয়ার উপায় আছে। তো সুতরাং এমন একটা রাষ্ট্র মডেল আমরা হয়তো ভাবতে পারি, বা বাংলাদেশ কিভাবে কাজ করতে পারবে, সেই ক্ষেত্রে আমার ভাবনায় যেটা আসছে এখন সেটা হচ্ছে যে এমন ভাবে আইনকে ব্যবহার করতে হবে সো দ্যাট এই যে মার্জিনে থাকা, আমি কিন্তু প্রথমে বলেছি যেহেতু বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হিসেবে আসলে ফাংশন করতে পারে না, তার কারণ হচ্ছে তার বিভিন্ন অ্যাপারেটাস মার্জিনাল অংশগুলোতেও আসলে পৌঁছায় না। এগুলো আমরা জানি না, তার কারণ ওই যে তুমি বলছো মিডিয়ার মারফতে আমরা অনেক খবর পাই না। যেমন বন্যান্ত যে সমস্ত অঞ্চলগুলো, অনেক অঞ্চল আছে যারা দেখা যাচ্ছে ত্রাণের সামগ্রী পায় নাই, কিন্তু মিডিয়াতেই আসে নাই যে তাদের আসলে কোনো ত্রাণের সামগ্রী সেখানে যায় নাই, কারণ সেই অঞ্চল এত প্রান্তিক যে সেখানে মিডিয়া যেতেও চায় না, এটা খবর উৎপাদনের জায়গাও না, এটা ওরা কোনো ধরনের অর্থাৎ ক্ষমতা কাঠামোর কোনো একটা অংশের সুবিধাভুক্ত কোনো অংশ না আর কি ওরা। সো দে আর লাইক আউট অফ দ্য সিন। আমরা জানি না, হ্যাঁ, এই ধরনের মার্জিনাল থাকা অংশগুলোতে আইন আসলে ভাবে কাজই করে না। সেখানে দেখা যায় যে এগুলো কতগুলো ছোট ছোট ফিউডাল সোসাইটির মতো হয়ে আছে, যে যেখানের মধ্যে কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠীর হাতে অনেক মানুষ জিম্মি হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন আইন ব্যবস্থার জন্য দেখা যায় যে সেখানে সালিশি প্রক্রিয়া আছে। তো এটা এক ধরনের সামাজিক প্রক্রিয়া, যেটার ভেতর দিয়ে দেখা যায় যে বিস্তীর্ণ অঞ্চল বা প্রান্তিক অঞ্চলগুলো নানাভাবে তাদের প্রয়োজন হয়তো মিটিয়ে নিচ্ছে। বাট আমরা যেহেতু বলছি যে পপুলেশনকে ম্যানেজ করা, কন্ট্রোল করার এক ধরনের এটার এক ধরনের পজিটিভ একটা দিক আছে, যে যাতে করে সবাই সব ধরনের সুযোগ সুবিধাগুলো পায়, এবং আইন বলি বা প্রশাসন বলি অথবা হেলথ মেডিকেল ইমার্জেন্সি বোঝায়, এগুলো যেন সমস্ত জায়গাতে, মানে ওগুলো যেন খুব ডিফারেন্সিয়ালি লোকেটেড কিন্তু আমাদের রাষ্ট্রের মধ্যে। সো এগুলো সমানভাবে যদি পৌঁছাইতে হয়, তখন রাষ্ট্রকে কিন্তু রাষ্ট্র হয়ে উঠতে হয়, অর্থাৎ রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে ওই অ্যাবস্ট্রাক্ট এন্টিটি হিসেবে অপারেট করতে হবে, সরকার থেকে আলাদা হয়ে যায়। দেন সে বিভিন্ন জায়গায় তার এই সমস্ত ম্যানেজমেন্ট গুলো সে পৌঁছায় দিবে, যেটাকে এক ধরনের, হ্যাঁ, আমরা দেখি যে মানে ফাংশনাল থাকে আর কি রাষ্ট্রের, বিভিন্ন আধুনিক রাষ্ট্রের মধ্যে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ঘটছে না, যার কারণে এই অংশগুলো সবসময় বাতিলের খাতে রয়ে যাচ্ছে। তো আমি আবার বলছি যে মার্জিনাল ভয়েসের কথা বলছো, যে মাইনরিটি কমিউনিটিসের কথা বলছো, তারা অবশ্যই নানা ধরনের আইনের সুবিধা পাওয়ার কথা ছিল, প্রোটেকশন পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাচ্ছে না, কারণ ক্ষমতা কাঠামো, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো সাধারণত সরকার যে ব্যক্তি বা গোষ্ঠীর সরকার হয়, সেই ব্যক্তি বা গোষ্ঠীর সরকারকে সাধারণত সমস্ত প্রিভিলেজ গুলো দেওয়ার জন্য রেডি হয়ে যায়, বিকজ আমাদের ওই রাষ্ট্রটা নাই। যে কারণেই আমরা আসলে কথা বলছি যে কেমন রাষ্ট্র চাচ্ছি বা কেমন রাষ্ট্র আমরা চাচ্ছি না। তো আমরা এরকম রাষ্ট্র চাচ্ছি না যেখানে রাষ্ট্রই আসলে ফাংশন করে না, রাষ্ট্র বইলাই কিছু নাই। তো আমি ওই ধারণাটাই রাখতে চাই যে একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার এন্টিটি হিসেবে রাষ্ট্রকে রাখতে হবে, সো দ্যাট এই ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস, পেপার ওয়ার্কস, এগুলো তো আমাদের করতে পারাতে হবে। সো সেইগুলো যেন ডিফারেন্সিয়ালি অ্যালোকেটেড না হয়ে এক ধরনের একটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হইতে পারে, সেটার ব্যবস্থা থাকতে হবে। দেন হচ্ছে যে আইন শুড বি ইউজড অ্যাজ এ স্ট্র্যাটেজি, নট অ্যাজ এ ওয়েপন। কিন্তু বারবার এই ফ্যাসিস্ট এলিমেন্টটা বা এই এলিমেন্টটা যে কোনো ফ্যাসিস্ট কাঠামো সেটা ব্যবহার করছে, অ্যান্ড অলসো ইট ইজ হেল্পিং অর অ্যাসিস্টিং গভর্নমেন্ট টু বিকাম ফ্যাসিস্ট অল দ্য টাইম। এটা হচ্ছে আমার বক্তব্য।
থ্যাংক ইউ অমিতা। খুব পাওয়ারফুল ইনসাইট প্রোভাইড করেছে, যেমন রাষ্ট্রকে সরকার থেকে আলাদা হতে হবে, একটা ডিফারেন্ট এন্টিটি হতে হবে। এখন এই যে আমরা শুরুতে পার্সা আপু এবং অমিতা আপনারা দুজনেই বলছিলেন যে জাতি রাষ্ট্র কাঠামোর মধ্যেই আসলে ইনক্লুসিভিটি সবসময় কন্ডিশনাল জিনিস। যদি সেটা ধরি, আবার অমিতা এখন যে কথাটা বললেন যে রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রের যে মডেল, সেখানে সরকার থেকে আলাদা হওয়া এবং সেভাবে ফাংশন করা, যেটা কিনা গোষ্ঠী ভেদে বা বর্গ ভেদে কাজ করবে না, এটার অ্যাপারেটাস গুলো, যদি এই দুটোকে আমি মাথায় রাখি, সেক্ষেত্রে আমি জাতি রাষ্ট্রের এইটার মধ্যে ওই যে যেটা বলছিলাম পাবলিক কনসেনসাসের কথা, ওটাই আমি পার্সাপুর কাছে যাব এই নিয়ে যে এখন তো রাষ্ট্রকে আমি দেখতে পাচ্ছি, রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে বলে দেখা যাচ্ছে যে অন্য রাষ্ট্রের সাথেও একটা তুলনা চলে আসছে। আচ্ছা, অমুক রাষ্ট্রে এটা আছে, আমাদের রাষ্ট্র এরকম লাগবে, অমুক রাষ্ট্রে এই জিনিসটা আছে, এটা এখানে থাকবে, বা এই ধরনের কিছু কম্পারিজন সবসময় চলছে। তো আমি যদি অমিতার যে একটা রাষ্ট্রের অ্যাবস্ট্রাক্ট ধারণা এবং সেই সাথে জাতি রাষ্ট্রের যে স্ট্রাকচার, এই দুটোকে যদি আমি মাথায় রাখি, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রটার কিরকম হয়ে ওঠা উচিত? অমিতা যে লাস্ট যে কথাগুলো বললেন, ওই জায়গা থেকেই আপনার মতামত জানতে চাই পাশা। আচ্ছা, থ্যাংক ইউ অ্যাগেন ডালিয়া। আমি একটু অমির কথার ভিত্তিতে একটু রিফ্লেক্ট করব, অনেক সময় না নেওয়ার চেষ্টা করব, কারণ আমার একটু I want to divert from I don't want to divert from what Ami was saying, but I do have a slightly different take. সেটা হচ্ছে প্রথমত যদি অ্যাবস্ট্রাকশনের ব্যাপারই হয়ে থাকে, যে কথার কথা ধরে নিলাম আমাদের অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্টেড আইডিয়ার জন্য, বিকজ একটা কালেকটিভ পলিটিক্যাল কমিউনিটি লাগবে, সেই বিষয়ে আমি একমত। বিকজ একটা প্রথমত মানুষ মাত্রই সোশ্যাল, অ্যান্ড সো সেই সোশ্যালাইজেশন একটা কালেকটিভ ভাবে একটা কমিউনিটি হবে, এবং সেটাকে একসাথে করার জন্য একটা কালেকটিভ পলিটিক্যাল কমিউনিটি লাগে বা লাগবেই, ভবিষ্যতেও লাগবে। কিন্তু সেটাই যদি হয়ে থাকে যে এটা একটা অ্যাবস্ট্রাকশনের ব্যাপার, সো সেই অ্যাবস্ট্রাকশনের ব্যাপার থেকে এটাকে রাষ্ট্র হতে হবে কেন? দেয়ার আর মেনি আদার ওয়েজ টু ইমাজিন পলিটিক্যাল কমিউনিটিজ। এখন আমি প্রেসক্রিপটিভ হয়ে বলবো না যে আসলে আমার মাথায় এই ফর্মুলা আছে, ইনফ্যাক্ট হয়তো নাই, কারণ আমরা এমনভাবে এনমেশড ইনটু দ্য নেশন স্টেট সিস্টেম, এবং এটা যেভাবে রান করে সেটা এতটাই এমবেডেড ইনটু অল আওয়ার লাইফ, যেটা থেকে বেরোনোর উপায় এখন আমাকে বললে আমার হয়তো অনেক চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু বি দ্যাট অ্যাজ ইট মে, আমরা যদি অ্যাবস্ট্রাকশনের কথাই ভাবি, তাহলে আমাদেরকে সেই অ্যাবস্ট্রাকশনটা একটু অন্যভাবে চিন্তা করতে কোনো সমস্যা নাই। সো এটা আমি 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমি অমির সাথে এক পয়েন্টে একমত, মানে আমি নিজেও উড সে দ্যাট আই সাইট ওয়াল্টার বেনিয়ামিন অনেক ক্ষেত্রেই। এখন কথা হচ্ছে আইনকে যদি ওইভাবে দেখি, তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যে আইন will ultimately not be the protector or savior. এটা কেন আমি বলছি, যে ডালিয়া যে বললো যে আমরা একটা পজিশন থেকে আমরা চাইবো, যে যেহেতু কেউ পাশে নাই, একটা সমাজ ব্যবস্থায় যদি একটা ন্যূনতম ভাবে আইনের এক ধরনের অ্যাপ্লিকেশন, সমতার অ্যাপ্লিকেশন থাকতো, তাহলে তো আমরা কিছুটা একটা প্রোটেকশন পেতাম। এখন অন ইটস ফেস, এই অ্যাসপিরেশনটা একটা রিজনেবল অ্যাসপিরেশন, এবং এখানকার যে ল্যাব স্কুল আমরা দেখছি আইনের অ্যাপ্লিকেশন ক্ষেত্রে, সেটা তো অবশ্যই ফিক্স করার ব্যাপার আছে। কিন্তু যেই জন্য আমি বললাম দ্যাট আমাদের আসলে বুঝতে হবে যে ল ইজ অলওয়েজ এন ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার। হ্যাঁ, এটা ইনফ্যাক্ট যেখানে আমি একটু ডাইভার্জ করবো আমার সাথে, সেটা হচ্ছে যে
আই ডু নট থিঙ্ক যে আমরা যেটাকে আধুনিক মডার্ন রাষ্ট্র ওয়েস্ট এর যেটা বলছি যে তারা ইনফ্যাক্ট অনলি স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করে কোয়ারেশন হিসাবে না। প্রথমত আমরা জানি, আই থিঙ্ক উই অল এগ্রি যে স্টেট ইটসেলফ, মানে আমরা স্টেটকে ওই কোয়ারেশনের পাওয়ারটাই দিয়ে দেই। হ্যাঁ, সো সে ওই কোয়ারেশন অ্যান্ড ফোর্সটা রেগুলেট করে কোনো একভাবে, যেন সবাই আমরা নিজেদের মধ্যে মারামারি না করি, এবং সেই কোয়ারেশনের ক্ষমতাটা নিয়ে সে এক ধরনের সামহাও এক ধরনের ব্যালেন্স তৈরির চেষ্টা করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি পশ্চিমের দেশগুলোর দিকেই তাকাই, তাহলে দেখা যাবে যে সিস্টেম্যাটিকলি, আমি আমেরিকার কথা যদি বলি, আমার ফ্যামিলিয়ারিটি আমেরিকান সিস্টেমের সাথে বেশি, সেখানে হচ্ছে যে সেখানকার যে আইনের অ্যাপ্লিকেশন এবং এটার সাথে যে রেশাল এবং পভার্টির কোয়েশ্চেনটা জড়িত, এবং পভার্টির সাথে রেশাল কোয়েশ্চেনটা জড়িত, এটা খুবই অ্যাপারেন্ট হয়ে যায়। মানে আপনি তারা দেখাচ্ছে যে কথার কথা, আমি একটা এগেন এক্সাম্পল দিয়ে বলছি যে ড্রাগ ক্রাইমস, হ্যাঁ, যে ধরনের ড্রাগগুলা নাকি বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট কলার পিপল ইউজ করে, এবং সেটা ক্লাসিফিকেশনও দেখা যাচ্ছে সেভাবেই হয়। আইন কিন্তু এদিকে দেখা যাচ্ছে জাস্টিস ইজ ব্লাইন্ড, কিন্তু যেগুলো এবং হোয়াইট কলার মানে মোস্টলি হোয়াইট পিপল ইউজ দোজ ড্রাগস, রিক্রিয়েশনাল ড্রাগস, সেগুলা ইউজ করলে এক ধরনের পিউনিটিভ মেজার্স। কথার কথা, আপনি যদি কোকেইন আপনাকে পাওয়া যায়, and that's considered to be white collar recreational drug, এবং white people use that more, তাহলে দেখা যাবে সেটার জন্য এক ধরনের পানিশমেন্ট। আবার যদি দেখা যায় ক্র্যাক কোকেইন, সেটা যদি, এবং মোস্টলি ইউজড বাই পুয়ার পিপল অ্যান্ড the black population, তাহলে দেখা যাবে সেই ক্র্যাক কোকেইন ইউজ এবং ট্রানজাকশনের জন্য তার থেকে অনেক বেশি পানিশমেন্ট অ্যান্ড জেল টার্ম। তো এটা তো there is no way to say এখানে যে এক ধরনের স্ট্র্যাটেজি, দিস ইজ আ রেশাল কোয়ারেশন, এবং এটাকে আপনি ধরতে পারবেন না, কারণ আপনি বলতে পারবেন না, কারণ দেখা যাচ্ছে যে অনেকভাবে তারা বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন তৈরি করেছে, যে বলবে যে ক্র্যাক কোকেইনের সাথে হেলথ ইমপ্লিকেশন বেশি, তারপরে বলবে যে ওখানে বেশি ক্রিমিনালিটি হয়, কিন্তু দিজ আর অল পলিটিক্যাল রেশালি ডিটারমেন্ট, এবং ওই রেশাল এক ধরনের কোয়ারেশনের জন্য এই জিনিসটা। তারপরে দেখা যাবে যে হোম লোন পাচ্ছে, হ্যাঁ, কিভাবে কেন পাচ্ছে, এই প্রসেসটা দেখলে সেখানেও একটা রেশাল কোয়েশ্চেন এবং রেশাল কোয়ারেশনের ব্যাপার চলে আসে। রেড লাইনিং বলে আমেরিকাতে যে ব্যাপার আছে, যে কি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভাগ করা হয়, সেখানেও এই রেসের ব্যাপারটা চলে আসছে। আমি এই জন্য বলছি, দিস ইজ নট অনলি কাইন্ড অফ ম্যানেজিং আ পপুলেশন, দিস ইজ অ্যাবাউট এন্ট্রেঞ্চিং হোয়াইটস, মানে এক ধরনের মেজরিটারিয়ানিজম, আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি। সো লটা ওই ধরনের ক্ষেত্রে আসলে কখনোই কাজ করে নাই মাইনরিটি পপুলেশনের ক্ষেত্রে, সো কল্ড পশ্চিমা আধুনিক রাষ্ট্রে। হেলথের কথা যখন আসলো, মানে আমেরিকার হেলথ সিস্টেম নিয়ে কথা বলতে আমি অবশ্যই অনেক কথা বলা যায়, বিকজ আই অ্যাকচুয়ালি ওয়ার্কড ইন দ্যাট হেলথ কেয়ার সিস্টেম। আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড না, অ্যাজ এ হেলথ কেয়ার অ্যানালিস্ট, মোর ফ্রম আ সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সো সেখানকার যে ডিসপ্যারিটি, এবং এই ডিসপ্যারিটিগুলো যে রেশালি ডিটারমিন্ড অ্যান্ড অ্যাপ্লাইড, এটা, এবং এক ধরনের ক্যাপিটালিস্ট প্রাইস গাউজিং, প্রফিটিয়ারিং ইনভলভড, এটা এখন আসলে সবাই জানে, একটু গুগল করলেই জানা যায়। তো সব জায়গায় হসপিটাল আছে, বা সবাই ঠিক মতো খেতে পাচ্ছে, সবাই নিউট্রিশন পাচ্ছে, দিস ইজ নট দ্য কেস, এবং এগুলা লিগালি এবং পলিসি এবং রেগুলেটরি মেজারের মধ্যেই ডিটারমিন্ড। সো এগুলা হচ্ছে এক নম্বর ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রিমা ফ্যাসি কিছু কিছু অধিকার আপনার থাকবে, অ্যাজ লং অ্যাজ ইউ ডু নট রিয়েলি চ্যালেঞ্জ, একদম সিরিয়াসলি ধাক্কা দেওয়ার মতো যদি ক্ষমতা না রাখেন, প্রিমা ফ্যাসি কিছু আপনি অধিকার পাবেন। কিন্তু যেই মাত্র রাষ্ট্রের যে একদম ফান্ডামেন্টাল কিছু ফিলোসফিক্যাল ইন্টারেস্ট আছে, সেটাকে যখন ধাক্কা দেওয়া হবে, তখনই দেখা যাবে সেই সো-কল প্রিমা ফ্যাসি এই যে আমরা কিছু রাইটস সিটিজেনকে দিচ্ছি, সেটা একদম সেই মাস্ক খুলে পড়ে যায়। সেটা আমরা এখন এই প্যালেস্টাইনের যে প্রোটেস্টগুলো হচ্ছে, সেগুলার
রাষ্ট্র যেভাবে রাষ্ট্র এবং ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি বলেন, রাষ্ট্র বলেন, তারা যেটা এভাবে ক্র্যাকডাউন করছে, এই ফাসাদটা একদম মাস্ক হ্যাজ ফলেন অফ। সো আমি বলার চেষ্টা করছি এই জন্য যে এই মানে ঘুরে ফিরে আমাদেরকে ফান্ডামেন্টাল যে সিস্টেম্যাটিক প্রবলেম, যে রাষ্ট্র ব্যবস্থার এবং সো কল লিবারাল ডেমোক্রেসি, এটা যদি আমরা ধরতে না পারি, তাহলে দেখা যাবে যে ঠিক আছে, আমরা এই যে আমরা এখন কথা বলতে পারছি, এই কথা বলতে পারছি, আমরা ভয় নাই হোপফুলি যে এটা পাবলিশ হলে কিছু একটা হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ধরনের ব্যাকল্যাশ মানুষ ফেস করছে, হেনস্থা ফেস করছে, লিঞ্চিং ফেস করছে, সেগুলো কিন্তু চলছে। তো আমার কথা হচ্ছিল যে এই যে অ্যাসপিরেশন, যে আমরা আসলে ওই জায়গায় পৌঁছাতে পারি নাই, ওই জায়গায় পৌঁছাতে পারলে আমরা এক ধরনের ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো, ওইটা আমি চ্যালেঞ্জ করতে আছি, বিকজ দ্যাট ইকুইলিব্রিয়াম ডাজ নট এক্সিস্ট। এবং এটা আমরা আমাদের মানে এভিডেন্স দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি। এটা গেল জাস্ট রেসপন্ডিং অ্যান্ড রিফ্লেক্টিং টু অমিস পয়েন্ট। এখন ডালিয়ার যে প্রশ্নটা, আসলে কিভাবে আমরা এই সমতার প্রশ্নে যেতে পারবো, এখন আমার তো এগেন আমি বললাম যে ফান্ডামেন্টাল ক্রাইসিস গুলো এবং ফান্ডামেন্টাল ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস গুলা যদি আমরা ধরতে না পারি এবং এগুলাকে যদি আসলেই চেঞ্জ না করতে পারি, তাহলে আমি আই ডোন্ট সি আ ওয়ে আউট। বাট সেটা হলে অনেক ধরনের রেভলিউশনারি র্যাডিক্যাল ভাবনা চিন্তা করতে হবে, সেদিকে আমি যাচ্ছিও না। সেটা এখন আসলে কি, সেটাও প্রেসক্রিপশন আমি দিতে যাব না, আমার কাছে যে আছে সেটাও আমি বলছি না। কিন্তু যদি ধরে নেই যে এখন যেই কাঠামোটা আছে এটা একটা মৌলিক পরিবর্তন দরকার, যে বিষয়ে একটা কনসেনসাস আছে, সেই কনসেনসাসটা কিন্তু আছে যে একটা মৌলিক পরিবর্তন দরকার। কিন্তু যেখানে ক্লিভেজেস গুলা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে এই কাঠামোর পরিবর্তনটা কিভাবে হবে এবং সেই কাঠামোতে আসলে স্টেক হোল্ডার গুলো শেষ পর্যন্ত কারা হবে, সেই প্রশ্নটাই কিন্তু কনসেনসাস নাই। এবং হয়তো থাকার কথাও না, কারণ বিভিন্ন মতে মানুষ, বিভিন্ন ডাইভার্সিটি থাকবে, যেটা বলে আমি লাস্টের পডকাস্টটা শেষ করেছিলাম। কিন্তু এইটাকে মানে ধামাচাপা দিয়ে ফেলে বা এটাকে কোনোভাবে ঢাকা দিয়ে আমরা যদি সারফেস লেভেলে শুধুমাত্র ইনক্লুসিভিটি কনসেনসাস ঐক্যমত বলতে থাকি, তাহলে আমার মনে হয় এটা অ্যাড্রেস করা সম্ভব না। আমার মনে হবে যে ক্লিভেজেস গুলা কি, স্টেক হোল্ডার কারা হবে, কাদের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে কেন আমাদের চ্যালেঞ্জ করা উচিত, এগুলো আরেকটু আমাদের নিজেদের মধ্যে থেকে ওপেন হওয়া উচিত। আমাদের আরো ওপেনলি বলা উচিত। আমার সাথে আমি এই বিষয়ে একমত যে সংবিধান নিয়ে যারা সংবিধান নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন বা কমিশনে আছেন, বা যারা এমনিও বলছেন যে আমরা সংস্কার চাই, কিন্তু তারা আসলে যে কি সংস্কার চাচ্ছে, এবং যারা আসলে ওই জায়গায় আছে যে তারা আসলে এই চেঞ্জ গুলা করবেন, তাদের কাছে কিন্তু আমরা কোনো ইশারাই পাচ্ছি না। আরো ক্লারিফিকেশন তো দূরের কথা, যে তারা আসলে সংস্কার বলতে বা চেঞ্জ বলতে বা মৌলিক পরিবর্তন বলতে কোন চেঞ্জের কথা বলছেন, কি ধরনের পরিবর্তন আসবে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, বা তারা মানুষের কাছে যাবে কিভাবে সেই প্রশ্ন নিয়ে। আর যে জিনিসটা নিয়ে আমি চিন্তিত, সেটা হচ্ছে যে এই যে এক ধরনের পাবলিক ডিসকার্সিভ স্পেস বলতে যেটা বোঝায়, সেটা আগে তো ছিলই না। আগে ছিলই না, কেউ হয়তো কথাই কারো অবশ্য ছিল, কিছু কিছু মানুষের কিছু অ্যাফিলিয়েশন থাকার জন্য কি আসলে বেশি কথাই বলতে পারতো, কিন্তু বেশিরভাগ মানুষেরই ছিল না। এখন মানুষ কথা বলতে পারছে বা পাবলিক ডিসকার্সিভ স্পেসটা হয়তো ওপেন হয়েছে, কিন্তু যেভাবে ওপেন হয়েছে সেটা নিয়ে আমার এগেন একটু সন্দিহান, ইন দ্য সেন্স দ্যাট এখানে হয়েছে যে আমরা ওই যে টেমপ্লেটটা চেঞ্জ হয় নাই, এক ধরনের সবাই মিলে ওই মানে কারো উপরে চড়াও হব, এক ধরনের ব্যাকল্যাশ ক্রিয়েট হবে, এক ধরনের শভিনিস্টিক মারামারি, ফিজিক্যাল মারামারি, মানে শভিনিস্টিক এক্সপ্রেশনের মধ্যে অন্য পক্ষকে মাজল করে দিব, অন্যরা ভয় থাকবে। এইটা একটা পাবলিক ডিসকার্সিভ স্পেসের এক ধরনের ম্যানিফেস্টেশন যে আমরা দেখতে পাচ্ছি। সেটা আমার কাছে মনে হয় যে উই নিড টু বি এবল টু সামহাউ
চ্যালেঞ্জ দ্যাট, হ্যাঁ, যে উই হ্যাভ টু বি এবল টু অ্যাকচুয়ালি সে, হ্যাঁ, যে এইখানে স্টেক হোল্ডার কারা হবে, এবং আমরা যদি রাষ্ট্র চাই সবার জন্য, হ্যাঁ। এখন আমার স্টার্টিং পয়েন্ট হবে সবার ইন্টারেস্ট তো সেম না, কিন্তু যারা নাকি অলরেডি মেজরিটি বা অলরেডি পাওয়ারফুল, হ্যাঁ, তাদের ইন্টারেস্টটাকে রাষ্ট্রের মাধ্যমে এক্সপ্রেস করাটা এক ধরনের আমি বলবো ডমিনেন্ট পলিটিক্স, হ্যাঁ। কিন্তু এই রাষ্ট্রকে মেনে নিলে এই রাষ্ট্র আসলে যারা নাকি পাওয়ারলেস, হ্যাঁ, তাদের ইন্টারেস্ট গুলা কি করে এক্সপ্রেস করবে, সেটাও একটা আউটলেট থাকতে হবে। সেই জিনিসটা আমরা করতে পারছি কিনা সেই বিষয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে, যে সেটা শ্রমিকের ইন্টারেস্ট হোক, অন্য ধরনের মাইনরিটাইজ পপুলেশন হোক, বা অন্যভাবে মার্জিনালাইজ পপুলেশন হোক, সেটা যদি করার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আই থিঙ্ক উই আর রিক্রিয়েটিং দ্য সেম প্রবলেমস অন্য নামে, বা সেই নামে আমরা শুধু এই নামটা দিচ্ছি না, আমরা বলছি এখন গণতন্ত্র, কিন্তু এক ধরনের মেজরিটারিয়ান শভিনিস্টিক টেন্ডেন্সিস গুলো রিপ্রোডিউস হবে। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আবার মানে দুইটা জিনিস অ্যাড্রেস করে, যে ডালিয়া যেটা বলছিল যে আমরা আসলে অনেকভাবেই যে রিয়াকশনারি এলিমেন্টস এবং টেন্ডেন্সিস সেগুলা থেকে যাচ্ছে, এবং তার সাথে জাস্টিস এবং আইনের সম্পর্ক কি, সেখানে হচ্ছে যে রিয়াকশনারি এলিমেন্ট আছে, হ্যাঁ, আই থিঙ্ক, এবং এটার কারণ হচ্ছে এখন রিয়াকশনারি কি সেই বিষয়ে অনেক আলাপে না গিয়েও আমাদের এখানে একদিক থেকে বলতে গেলে মানে গণতন্ত্র বলতে যেটা আমি বুঝি, সেই ধরনের ইনস্টিটিউশনাল স্পেস আসলে আমার মনে হয় আমরা ঠিক এমবেড করতে পারি নাই। আই এম সেইং দিস এন্ড আই রিয়েলাইজ যে আমি আসলে আমরা যেগুলোকে মডেল বলছি সেগুলো কিন্তু আমি অলরেডি বলে ফেলছি সেগুলো প্রবলেম্যাটিক, হ্যাঁ, সেটা ধরে নিয়ে এবং সেই কন্ট্রাডিকশনটা মেনে নিয়ে আমি বলছি যে ডেমোক্রেটিক সোসাইটি এবং স্পেস বলতে যে জিনিসটা বোঝায়, ইনস্টিটিউশন বলতে বোঝায়, এবং সেটা বলতে আমি শুধুমাত্র যে আমরা ভোট দিলাম 5 বছর 4 বছর পর পর এবং কিছু সো কল রিপ্রেজেন্টেটিভ হলো, সেটা কিন্তু বলছি না। আমি বলছি যে আমাদের ইনস্টিটিউশনালি, সে ইনস্টিটিউশনাল ফ্যামিলিও হতে পারে, কালচারালি যে মিডিয়া অর্গানাইজেশন হতে পারে, সেখানে যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা সেটার অভাব আছে, এবং গণতান্ত্রিক চর্চা কিন্তু জোর যার মুলুক তার মেজরিটি যে সেই পাওয়ার খাটাবে সেটা না, পাওয়ার ডিসপ্লেসমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ, পাওয়ার খাটানো না, পাওয়ার ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা থাকা জরুরি। সেই যেগুলো যেহেতু এমবেডেড হয় নাই, সেই জন্য আমি মনে করি যে এই রিয়াকশনারি টেন্ডেন্সিস গুলো থেকে গেছে। এবং জাস্টিসের ব্যাপারে হচ্ছে যে মানুষের আনফর্চুনেটলি যেহেতু আউটলেট গুলা খুবই সীমিত, হ্যাঁ, তার এক ধরনের সমতা এবং জাস্টিস পাওয়ার, সেহেতু সে কোনোভাবে গ্রাসপিং, হ্যাঁ, মানে দে আর অলওয়েজ গ্রাসপিং যে কিভাবে মানে একদমই লিমিটেড একটা স্পেসে আমি একটা জাস্টিস পাওয়ার চেষ্টা করবো, এবং সেইটা অনেক সময় তার এক্সপ্রেশন হয়ে ওঠে এই যে মানে গণপিটুনি, লিঞ্চিং বা গণহেনস্থা আইনের নামে, বিকজ ইট ইজ ইন আ ভেরি লিমিটেড স্পেস, ইন আ ভেরি পাওয়ারলেসনেস সিচুয়েশন। পাওয়ার কিন্তু আসলে বেশিরভাগ মানুষেরই সবচেয়ে কম, হ্যাঁ, এবং কিছু মানুষের অনেক বেশি। সো এই যেহেতু ইমব্যালেন্সটা সোসাইটির মধ্যে আছে, সেটা ক্লাসের জন্য আছে, এথনিক রিলিজিয়াস মেজরিটি মাইনরিটির জন্য আছে, এথনিক রিলিজিয়াস লিঙ্গুইস্টিক সেগুলোর জন্য আছে, ওনারশিপ ক্লাস, ওয়ার্কিং ক্লাস এটার মধ্যে আছে, সব মিলিয়ে যে ডাইনামিকটা তৈরি হয়েছে, যে অল্প কিছু মানুষের মধ্যে অনেক বেশি পাওয়ার এবং বেশিরভাগ মানুষের মধ্যেই খুব অল্প পাওয়ার। সো তাদের জন্য যে কোনোভাবে একটা সিস্টেম করে নিয়ে এবং সেই অল্প পরিসরের মধ্যে আমি কি করে আমার সেন্সে একটু ভেন্ট করে একটা জাস্টিস পাওয়ার চেষ্টা করব, সেটার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাই এই লিঞ্চিং এর মধ্যে দিয়ে অথবা এটি গণ মামলার মধ্যে দিয়ে। সেটাকে আমাদেরকে খুবই মানে শুধু বোঝাই না, এটাকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, এটা থেকে বুঝতে হবে, এবং তার তার সলিউশন হচ্ছে যে আবার সেই অল্প মানুষের যে ধরনের পাওয়ার খাটানোর সুযোগ আছে সেই রকম পাওয়ার সব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া না, বরং সেই পাওয়ার আরেকটু সংকুচিত করা বা ডিসপ্লেস করা। হ্যাঁ, এটা একটু থিওরিটিক্যাল শোনালেও মানে পাওয়ার খাটানোর সুযোগগুলো সবার ক্ষেত্রে একটু কমিয়ে আনতে হবে। সো এইটুকু বলে এখন আমি চুপ করি।
আচ্ছা, আমি কি পার্সাপুর মানে আমার আলাপের যে অংশটা পার্সাপু রেসপন্স করছেন, আমি একটু কাউন্টার রেসপন্স করি। হ্যাঁ, কারণ আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি কিন্তু ওইটা বলি নাই যে পশ্চিমে যেভাবে ব্যবহৃত হচ্ছে আইন, সেখানে সেটা সফলভাবে স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ ফলো দিস, আমি সেটা বলি নাই। আমি আসলে যে আর্গুমেন্টটা প্লেস করতে চাইতেছি ডালিয়ার প্রশ্নের ভিত্তিতে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে তো এই আলাপটা থ্রো করতে হবে যে বাংলাদেশ কি কোনো আধুনিক রাষ্ট্র হয়ে উঠেছে কিনা, যেখানে ভিতরে মানে ডেফিনেশন অনুযায়ী আইন এক ধরনের একটা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি বলছি যে 90 পরবর্তী যেটাকে মনে করা হয় যে বাংলাদেশে গণতন্ত্রের উন্মেষ, সেখানের ভিতরেও দেখা যায় যে আসলে আমরা যে ব্যবস্থার ভিতরে ঢুকছি সেখানে রিসার্জেন্স হচ্ছে, যে বারবার সোভারেইন পাওয়ার হাজির হচ্ছে। আমাদের কিন্তু সোভারেইন পাওয়ার হাজির হওয়ার কথা ছিল না। আমাদের এক ধরনের একটা এমন এক ধরনের একটা সরকার ব্যবস্থা আসার কথা ছিল, যেহেতু আমরা বলছি যে আমরা গণতন্ত্রের ভেতরে প্রবেশ করেছি ভোটাভুটির মাধ্যমে এবং নানা ধরনের 90s এর আপরাইজিং এর ভেতর দিয়ে, যে আমাদের আসার কথা ছিল এক ধরনের আর্ট অফ গভর্নিং, যেটা গভর্নমেন্টালিটি বলতেছে, যেটা কাজ হবে যে ডিস্ট্রিবিউট করা পপুলেশনকে ইকুয়ালি অ্যান্ড অলসো ম্যানেজ করতে পারা, এবং সেখানে ল শুড বি ইউজড অ্যাজ আ স্ট্র্যাটেজি। বাট সেটা না হয়ে, মানে ডেফিনেশন ওয়াইজ, বাট সেটা না হয়ে আমরা দেখছি যে প্রতিবারই রিসার্জেন্স অফ সোভারেন পাওয়ার হাজির হচ্ছে, অর্থাৎ রিসার্জেন্স ঘটতেছে। অর্থাৎ যারাই ক্ষমতায় যাচ্ছে, যারা সরকারে যাচ্ছে, তারাই রাষ্ট্র ক্ষমতার সাথে নিজেদেরকে একীভূত করে নিচ্ছে, and then law is being used as a weapon to muzzle the political opponents and other voices. এটা ছিল আমার বক্তব্য। এখন সেটা থেকে যদি বের হতে হয়, যেহেতু আমরা আলাপ করছি যে আমরা কেমন রাষ্ট্র যাচ্ছি, তাহলে সেই মডেলে আমাদেরকে প্রথমে হচ্ছে যে ফিরে যেতে হবে, যে শুরু থেকে শুরু করতে হবে। তো শুরু থেকে শুরু করলে তাহলে আমাদেরকে প্রথম করতে হবে যে এই রিসার্জেন্সটা বন্ধ করতে হবে, কারণ এই রিসার্জেন্সটা বারবার ঘটতেছে আইনের ভেতর দিয়ে। তো আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আইনটা যেন এককভাবে ব্যবহৃত না হয়। আর আমি ওই কারণে বারবার বলছি যে যেহেতু পশ্চিমের আধুনিক রাষ্ট্রগুলোর ভেতরে এই ধরনের গভর্নমেন্টালিটির ভেতর দিয়ে এক ধরনের ম্যানেজমেন্ট তৈরি হয়েছে, যেখানে রাষ্ট্র আর সরকার আলাদাভাবে থাকতে পারছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথমে আমাদেরকে ফিরে যাইতে হবে, অ্যান্ড দেন উই হ্যাভ টু থিঙ্ক যে সেটা কিভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে। সেটা যেহেতু পার্সাপুর সাথে আমি একমত যে উনি ইউএস এর এক্সাম্পল দিয়েছেন, কারণ বারবার ইউএস এর এক্সাম্পল আসছে নানাভাবে, যেহেতু তারা ডেমোক্রেটিক লিবারেল ডেমোক্রেসির শুরু সেখান থেকে। সো হোয়াট এভার, আমি একমত যে ওখানে পলিটিক্যালি রেশিয়ালি ল ইজ ডিটারমাইন্ড। সো সেটা কোনো মডেল না। আমি যেটা বলতে চাচ্ছি যে গোয়িং ব্যাক, যেটা আমাদেরকে এটা থেকে বের হতে হবে, যে যাতে করে এই রিসার্জেন্স অফ সোভারেন পাওয়ার বারবার না ঘটতে দেওয়া যায়। সো এইটা আমি একটু বললাম। থ্যাংক ইউ। আমারও বলার ছিল, কিন্তু আমরা উই ক্যান গো ব্যাক অ্যান্ড ফোর্থ আর্গুমেন্ট আই ডোন্ট থিঙ্ক উই আর আর্গুইং। আমরা জাস্ট প্রস্তাবনা দিচ্ছি অ্যান্ড কাউন্টার প্রস্তাবনা দিচ্ছি। আমি একটু একটা বলি, বাট আই ডোন্ট রিয়েলি ডিসএগ্রি উইথ ইউ ইন দ্যাট সেন্স। খালি আমি এই প্রসেসটাকে লিনিয়ার হিসাবে দেখি না, যে আমরা যদি ওই একটা পয়েন্টে পৌঁছাতে পারি, তারপরে আমরা মানে ওই মিনিমাম একটা লিনিয়ার ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে ওই একটা স্টেজে পৌঁছাবো, তারপরে আমাদের আরেক ধরনের বিন্যাস হবে। সেই লিনিয়ার প্রোগ্রেশনটা আমার কাছে মনে হয় না যে কতটা আসলে ইউজফুল, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আলটিমেটলি কিন্তু এই যে রাষ্ট্র এবং কি আমরা দুইটা কি বলছি, রাষ্ট্র এবং সরকার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ইফ উই থিঙ্ক দ্যাট, আমি আসলে রুলিং ক্লাস হিসাবে ভাবছি যে এখানে আসলে রুলিং ক্লাসের ইন্টারেস্টটাই বারবার প্রতিস্ফুটিত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। এটা অবশ্যই এক ধরনের একটা পার্টি সরকার আসলে তাদের একটা স্পেসিফিক
কোটারি অফ পিপল থাকে, তারা সব চেটেপুটে খাচ্ছে, তারপরে ওটা বদলালে আরেক ধরনের সরকার আসলে তাদের আবার আবার কোটারি অফ পিপল থাকে, তারাও সেই মধ্যে চেটেপুটে খাচ্ছে, বাট আলটিমেটলি রুলিং ক্লাসটা চেঞ্জ হয় না। তো আমার কথা হচ্ছে যে ইফ উই লুক অ্যাট দ্য ওয়েস্ট, তাহলে ইউকে অথবা ইউএস, শেষ পর্যন্ত কিন্তু ওই রুলিং ক্লাসও চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এবং আবার এক্সাম্পলটা আমেরিকাই দেই, যে ইসরায়েলের প্রশ্নে যেরকম, হ্যাঁ, দ্য রুলিং ক্লাস কিন্তু একই পথে চলছে, সো রুলিং ক্লাসের পলিসিটা বদলাচ্ছে না। আবার শুধু ইসরায়েল, আমেরিকার ডোমেস্টিক পলিসির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ আমেরিকাতে এখন পোল করলে ইজ ফর ইউনিভার্সাল হেলথ কেয়ার, কিন্তু এই রুলিং ক্লাসের পলিটিকিং এর জন্য এবং বিভিন্ন লবিস্টদের জন্য এই জিনিসটা কোনোভাবেই আসলে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, যদিও মানুষ কিন্তু আছে। অ্যান্ড সো কল, আমরা যদি মনে করি, হ্যাঁ, যে মানুষ ভোট দিয়ে রিপ্রেজেন্টেটিভ থেকে এনেছে এবং তারাই মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, উই ডোন্ট সি দ্যাট। সো আমি বলার চেষ্টা করছি যে আমরা যে এখানে যেগুলো চাচ্ছি, হ্যাঁ, সেগুলো ওই সিস্টেমের মধ্যে দিয়ে সম্ভব নাকি, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর আরেকটা যেটা আমি মানে বলছিলাম যে হ্যাঁ, আমি এগ্রি করি, মানে আইনের ব্যাপারে আমি যেটা বলছি সেটা আমি যে ডিসএগ্রি করি সেটা না। ইনফ্যাক্ট আই এগ্রি দ্যাট আইনের যে আইনের উপর ভর করে, হ্যাঁ, ক্রাচ হিসেবে ইউজ করে যে এক ধরনের দুঃশাসন চালানো হয়, সেটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আই টোটালি এগ্রি। আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আইনের এখানে আমরা এক ধরনের খুবই, আমি বলবো যে মানে আমি যেটা লোকেট করতে যাচ্ছি, বা খুবই মানে খুবই ক্লিয়ারলি ইউ আর সেইং অ্যান্ড আই এগ্রি যে এইগুলা তো আসলে মানে এই আইনকে ব্যবহার করে, হ্যাঁ, ক্ষমতাটা টিকিয়ে রাখা হচ্ছে মানে আইনটাকে ক্রাচ হিসাবে ইউজ করা, আইনটাকে একটা রিজন হিসাবে ইউজ করা। সো বারবার আমরা আইনের শাসন যখন বলছি, আমাদেরকে এটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে হবে, বিকজ আইন বিকেম অ্যান ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার। আমার কথা হচ্ছে ফান্ডামেন্টালি আইন ইজ অলওয়েজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার। এখানে হয়তো আমরা এত সফিস্টিকেটেড ভাবে করি না, আমরা খুব নেকেডলি করি, এবং যেহেতু আমরা খুব নেকেডলি করি, আমাদের জন্য বরং এটা ধরা সহজ। অন্য জায়গায়, অন্যান্য আধুনিক রাষ্ট্রে এই নেকেডনেসটা হয়তো নাই, সেই জন্য ধরাটা কঠিন হয়ে যায়। কিন্তু এখানে যে ধরনের আইন ব্যবহার করে এক ধরনের দুঃশাসন চালানো হয়, এটার এই ধরনের মডেল আমরা অন্য জায়গাতেও দেখতে পাই, সেটা আমি বলছি। আর আরেকটা হচ্ছে যে যেটা ডালিয়ার সুশাসন দুঃশাসন বা সমতার ব্যাপারে, সেটা কি আমাকে উই হ্যাভ টু ফান্ডামেন্টালি শেষে মানে ঘুরে ফিরে গিয়ে ওই ক্যাপিটালিজমকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কারণ ক্যাপিটালিজমের যে একটা রেন্ট সিকিং যে টেন্ডেন্সি, সেটা তো থাকবেই, এবং সেটা আমরা এখন চাঁদাবাজি বলছি, এক্সটর্শন বলছি, সিন্ডিকেট বলছি, অলিগার্ক বলছি, এই বলছি সেই বলছি এখন। কিন্তু এখানে এগেন, ইন কন্ট্রাস্ট টু আদার সো কল্ড মোর আধুনিক রাষ্ট্রে, সেগুলো হয়তো আরেকটু কমপ্লিকেটেড, কমপ্লেক্স এবং সফিস্টিকেটেড ভাবে এর ম্যানিফেস্টেশন ঘটে। আমাদের এখানে এটা একটা নেকেড একটা রূপ আমরা দেখতে পাই, সেজন্য আমাদের জন্য এটা বোঝা কঠিন, কিন্তু এটা যে বোঝা ইজি। কিন্তু এই রেন্ট সিকিং যে টেন্ডেন্সিস ক্যাপিটালিজমের, এবং এখানে আমাদের এই চাঁদাবাজি, সিন্ডিকেট, মনোপলি, নিজেদের পলিটিক্যাল প্যাটার্নের ধরে রাখার জন্য সেভাবে এটা ম্যানিফেস্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা ক্যাপিটালিজমের রূপ। হ্যাঁ, এখন সেটাকে যদি আপনি আমরা মনে করি যে এটাকে মডারেট করার জন্য আমরা এক ধরনের রেগুলেটরি প্রসেসের মধ্যে দিয়ে, এক ধরনের পলিসি প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে এই ক্যাপিটালকে রেগুলারাইজ করার চেষ্টা করব, সেটা হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, আমি সেটার এগেনস্টে না। হ্যাঁ, এই রানঅ্যাওয়ে এক্সটর্শনিজম যেটা আমাদের, বা রেন্ট সিকিং, সেটা অবশ্যই আমাদেরকে কোনো না কোনোভাবে তো এটাকে বন্ধ করতে হবে। কিন্তু ফান্ডামেন্টালি যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এগুলো তো যে আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে আছি, সেটার একটা অ্যাসপেক্ট। তো সেটার অ্যাসপেক্টটাকে আসলে কতটুকু পলিসি প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে গিয়ে বন্ধ করা সম্ভব, আমি জানি না। আমার পক্ষে আমি সন্দিহান। হ্যাঁ, এবং সেটা যদি করতে না পারি, তাহলে কতটা সাম্য
ক্রিয়েট করা সম্ভব, কতটা সাম্যের সমাজ আমরা পাবো, মানে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড সিনিক্যাল শোনাচ্ছে। আমি কিন্তু সিনিসিজমের জায়গা থেকে পলিটিক্স করাতে বিশ্বাসী না, করিও না। উই শুড অলওয়েজ হ্যাভ স্পেস ফর ইনফ্যাক্ট রোমান্টিসিজম, কারণ রোমান্টিসিজম হলেই অ্যাম্বিশাস হওয়া যায়, এবং অ্যাম্বিশাস এবং ফ্যান্টাস্টিক্যাল অ্যাম্বিশনের মধ্যে দিয়ে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন দ্য চেঞ্জ, যেটা নাকি এই আপরাইজিং এর মধ্যে আমরা দেখলাম। সো এটা সিনিসিজমের জায়গা থেকে আমি বলছি না, কিন্তু আমাদেরকে এইগুলা ধরতে হবে এবং এটাকে ক্রিটিক্যালি ধরতে হবে, রাদার দেন এই সার্ফেস লেভেলে ধরার থেকে। আচ্ছা, পার্সা, আপনি কি আরো কিছু যুক্ত করবেন? আর নাও না। হ্যাঁ, আমি চাইছিলাম আসলে আপনাদের দুজনের এই যে একটা কনভারসেশন চলছে এটা আরো কন্টিনিউ যদি করা যেত খুব ভালো হতো, কিন্তু আমাদের সময়ের দিকে চিন্তা করে আসলে চাইলেও এখন করতে পারছি না। বাট আপনারা যদি চান আমরা এই বিষয় নিয়ে আরো সামনে হয়তো আরেকটা সেশন আমরা করতে পারি, অল আপ টু ইউ। বাট আমার মনে হয় যে আজকে আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, আইনের সীমাবদ্ধতা বা আইন কিভাবে প্র্যাকটিস করা হচ্ছে, সংবিধান নিয়ে আলাপের সীমাবদ্ধতা, জাতি রাষ্ট্র কাঠামোর সীমাবদ্ধতা, এবং এখানে আদারিং কিভাবে হচ্ছে, এবং লাস্টে পার্সা আপু যেটা বলছিলেন যে একটু ডিসঅ্যাপয়েন্টিং হয়তোবা। আমি নিজেও আসলে শুনতে শুনতে ভাবছিলাম যে কোথায় আমি আসলে হোপফুল হইতে পারি। আমি আসলে খুব চাচ্ছিলাম যে কিছু একটা আমি একটা চ্যানেল পাই আছে যেখানে আমি একটু হোপফুল ফিল করতে পারি, কারণ গণ অভ্যুত্থানের সময় যে একটা হোপ, পরিবর্তনের হোপ একটা তৈরি হয়েছিল, ওই জায়গা থেকে আমরা সবাই খুব আমাদের রেজিলিয়েন্স কাজ করেছিল। কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে যে এটা শাটার্ড হয়ে যাচ্ছে নানান কারণে, ভেস্টেড ইন্টারেস্টদের যেই ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে হচ্ছে যেভাবে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, তারাও অনেক ক্ষেত্রে আমাদেরকে আশাহত করছে। এবং আমাদের মধ্যে এই প্রশ্নটাও তৈরি হচ্ছে যে আমরা কি আসলে সরকার পতন ঘটিয়েও আসলে কোনো লাভ হলো কিনা, এই ধরনের কথাবার্তাও বা এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে একটু বেশ ফ্রাস্ট্রেটিং, বাট তারপরও তো আসলে আমরা যেহেতু যখন বলছি সংস্কারের কথা, আমার মনে হয় যে মানুষ যখন সংস্কারের কথা বলছে সে কিন্তু চর্চার বাইরে গিয়ে একটা তার আইডিয়ার জায়গা থেকে কিন্তু সে সংস্কারের কথা বলছে, এবং সেইখানে কিভাবে নানান রকমের ডাইভার্স প্র্যাকটিস, বিলিফ, আইডেন্টিটির মানুষ কিভাবে আসলে একসাথে হতে পারে, সেটাও একটা ক্রমাগত কথা বলে যাওয়ার ব্যাপার। হয়তো বা এর মধ্য দিয়ে কোএক্সিস্টেন্স সম্ভব হবে, যেটা এই রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রাষ্ট্রে যেহেতু শুধুমাত্র বাঙালি জাতির মানুষ না, শুধুমাত্র একই শ্রেণীর মানুষ না, এখানে শ্রেণী বিভাজন আছে, নানান আইডেন্টিটির মানুষ আছে, সবকিছু মিলিয়ে এটা তো খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমাদের বলে যেতেই হবে, যদিও বা হয়তো ডিসঅ্যাপয়েন্টিং, অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেটিং, বাট আই থিঙ্ক আমাদের ক্রমাগত কথা বলে যাওয়াটাই আসলে এই মুহূর্তে একটা রেগুলেশনের চ্যানেলটা তৈরি করে। থ্যাংক ইউ আপনাদেরকে সময় দেওয়ার জন্য, এবং খুবই ইন্সপায়ারিং ছিল আপনাদের কথাগুলো। আমরা হয়তোবা আরেকটা কোনো সেশনে কথা বলবো এগুলো নিয়ে।